তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সেদিনকার সুন্দরী পরীর সাথে প্রেম, সেই গল্পটির দ্বিতীয় পার্ট এবং লাস্ট পার্ট এটাই হবে। তো সেটা নিয়ে আসলাম। এটা আশা করি গল্পটা ভালো লাগবে এবং আপনারা সাড়া দিয়েছেন বিদায় আমি এটা দ্বিতীয় পার্ট এত জলদি নিয়ে আসলাম। তো চলুন শুরু করি আজকের সেই সুন্দরী পরীর সাথে প্রেম, সেই গল্পটির দ্বিতীয় এবং লাস্ট পার্ট এটাই। তো আমি শুরু করছি আজকের গল্প। যদি গল্পটি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম পর্বে আমরা দেখতে পাইছিলাম যে সাকিবের কাছ থেকে পরী মেয়েটিকে সারিয়ে ফেলছে এবং সেখান থেকে তাকে মুক্ত করছে, এবং শান্ত এবং কবিরাজ দুজনে তাদের বাড়িতেই সারা রাত ছিল এবং সকালবেলা একদম সুস্থভাবে সাকিব বিছানায় থেকে উঠে দাঁত ব্রাশ করতেছিল সেই সময়। তো শান্ত এবং কবিরাজও তাদের বাড়ি থেকে যাওয়ার জন্য আর কি বের হয়। তো সকালবেলা চা নাস্তা করে যখন কবিরাজ বাড়িতে চলে যাবে তখন সাকিবের মা তখন তাকে 30,000 টাকা দেয় এবং দিয়ে বলে যে আমার কাছে এতটুকু ছিল, এতটুকু আমি দিতে পারলাম। আপনার কোনো অনলাইন ট্রানজাকশন যদি হয় তো অনলাইনের কোনো আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আমি আরো 20,000 টাকা আমি আপনাকে দেব। আমার কাছে আজকে এতটুকু ছিল, এতটুকুই আমি আপনাকে দিলাম। তো মনে কিছু নেবেন না, আপনি অনেক কষ্ট করলেন এবং অনেক কষ্ট করে আমার ছেলেটাকে বাঁচালেন। তো তখন কবিরাজ বলতেছিল, আর কি বলতেছেন, এতগুলো টাকা দেওয়ার পরেও আপনি আরো দিতে চাইতেছেন? আমার তো 4-5 হাজার টাকা দিলে আমার কাছে অনেক। তো 30,000 দেওয়ার পরে মানে আপনি আরো বলতেছেন টাকা দিবেন? আমার এত কোনো টাকার দরকার নেই তো, আমার 4-5 হাজার টাকাই আমার কাছে অনেক বেশি হয়ে যেত। আপনি 30,000 দেওয়ার পরে আরো বলতেছেন, এটা আমি নিতে পারবো না। তো জোরাজুরি করে তখন সাকিবের মা টাকাটা দিয়ে দেয়, বলছে যে ঠিক আছে, দেখেন আমি যদি কোনো ডাক্তারখানায় যেতাম, কোনো ডাক্তারকে যদি দেখাতাম তাহলে হয়তো 50-60 হাজার টাকা আমার বেকার যেত, কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো হতো না। এই মোতাবেক আমি আপনাকে 30,000 টাকা দিয়েছি, সেটা তো কিছুই না, আমার তো টাকাটা লাগতোই, তাই না? কিন্তু আপনি তো আমাদের এটা করে দিয়েছেন, কামটা করে দিয়েছেন, তো এটা আমার দায়িত্ব আপনাকে দেওয়ার। তো তখন লোকটা বললো, না যেটা দিয়েছেন অনেক দিয়েছেন, এটা পরবর্তীতে আর কোনো কিছু বলবেন না। তো তখন জোরাজুরি করার পর টাকাটা নিল আর কি। নেওয়ার পর আরো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ কথাবার্তা বললো এবং সেই জিনটার বিষয়ে যখন বললো যে তাকে কিভাবে বশ করছে না কি করছে সেগুলো জিজ্ঞাসা করলো। তো সে তখন বললো, না হায়দর জিনকে সে অনেক শক্তিশালী একটা জিন, কিন্তু তাকে বশ করেনি, বশ করে কোনো কিছু করে করে তাকে রাখেনি। তাকে একদিন বিপদের হাত থেকে, মানে তার একটা উপকার করছিল, সে সে উপকার করার পর থেকে সে তার সাথে থাকে এবং সবসময় তাকে সহযোগিতা করে। উপকারের মাধ্যমে সে হাইড্রোজেনকে সে সবসময় তার পাশে পায়, বশ করে তাকে কোনো কাজ করায় না। তো সেটা বললো এবং কিছুক্ষণ পর গল্প সল্প করার পর খাওয়া দাওয়া তো সকালবেলা করলে, তখন বললো ঠিক আছে তাহলে ভালো থাকবেন, আর নাম্বার চাইছিলেন, এই নাম্বার নেন, যদি কোনো অসুবিধা হয় তো আমাকে ফোন করেন, আমি চলে আসবো। তো আজকে তাহলে আসি। সেটা বলে শান্ত তখন সাকিবের কাছে দেখা করে সবকিছু একদম রোগ জ্বালা কোনো কিছু নেই, সব ঠিক হয়ে গেছে, সেটা দেখে শান্ত খুশি। এবং খুশি তো হবে, কারণ তার ছোটবেলার বন্ধু, তাকে ছাড়া চলে না তার। কিন্তু শান্ত কিন্তু অনেক উপকার করলো তাদেরকে, তাদের পাশে অনেক ছিল এবং তার সহযোগিতা অনেক পাইছে। যেহেতু শান্ত কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে কবিরাজও চলে গেছে এবং শান্ত চলে গেছে, তুই থাক দোস্ত, তাহলে আমি পরে আবার আসবো, এটা বললে সেও চলে যায়। তারপর সে আবার কি করে,
সাকিবের মা এখন সাকিবের বাবাকে কল করে, বিদেশে আছে যে, তো তাকে কল করে সমস্ত কিছু খুলে বলে যে এরকম এরকম ঘটনা। প্রথমে তো আমিও বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু নিজের চোখে দেখার পর আমিও বিশ্বাস করি যে এরকম এরকম সত্যি হতে পারে। এবং সমস্ত ঘটনা খুলে বলার পর এখন সাকিবের বাবা বলে হ্যাঁ, উনি হয়তো বন্ড না, তাহলে উনি হয়তো ভালো, কারণ বন্ড হলে তো টাকা অ্যাডভান্স এত টাকা লাগবে বলেও দাবি করতে, যেহেতু কামটা একদম ক্লিয়ার করার পর সে টাকা নিতে চাইতেছে। হায়দার দিলেও যেহেতু টাকা নেয় না, কারণ সে একজন অরিজিনালি ভালো মানুষ এবং সে কোনো কুফরি কালাম করে কোনো কিছু করেনি, সে ইমানদার একজন মানুষ। তো সেটা বললো, বলে আমি কিছুদিন পরে তাহলে পাইয়ে আসতেছি, আসার পর তার নাম্বার বা বাড়ির ঠিকানা কোনো কিছু জানো? বললো হ্যাঁ, বাড়ির ঠিকানা জানি এবং কি নাম্বার আমাদের কাছে দিয়ে গেছে, তো তুমি আসলে তো তার সঙ্গে দেখা করতে যাব বা তাকে ফোন করে নিয়ে আসবো, সেটা বলে তো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। তো পরবর্তী সময়ে মানে তারপরের দিন থেকে ধরতে গেলে একদম সাকিব একদম ফুরফুরে মেজাজে স্কুলে যাচ্ছে এবং আসছে, আগের মতন চঞ্চল আবার হয়ে গেছে। কিন্তু তার মধ্যে একটা ভালো দিক দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে তার পড়াশোনায় মনোযোগ অনেক বেড়ে গেছে এবং শিক্ষকরাও বলতেছে যে সামনে এবং সাকিব দুজনে এত দুষ্ট ছিল, তো এই দুষ্ট স্বভাবটা এখন আর নেই। তো পড়াশোনায় অনেক মনোযোগ এসে গেছে এবং সাকিবের পড়াশোনা অনেক উন্নত দিকে যাচ্ছে এবং তার মেধা অল্প বাড়ছে। সেরকম বলতে লাগলো, তার বাড়ির লোকজন দেখছিল যে তার পড়াশোনায় মনোযোগ অনেক বাড়ছে, সেটা দেখে তাদেরও ভালো লাগছিল। তো বেশ কিছুদিন পর সাকিবের বাবা বিদেশ থেকে চলে আসে। আসার পর দুদিন পর সে জিন লোকটাকে তাদের বাড়িতে ফোন করে পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য অনুরোধ করে এবং পরের দিন জিন লোকটি আসবে বলে কথা দেয় এবং তারা তাদের বাড়ির পাশে যে মসজিদ ছিল, মসজিদের ইমাম ছিল, তা ইমামকেও ইনভাইট করে, দাওয়াত করে, তো রাত্রেবেলা খাওয়ার জন্য। তো সেই মোতাবেক পরের দিন জিন লোকটি তাদের বাড়িতে আসে এবং আসার পর ঈশার নামাজ সে মসজিদে গিয়ে আদায় করে এবং ইমাম সাহেব আর যে জিন সাধক লোকটি দুজনে একসাথে তাদের বাড়িতে চলে আসে। আসার পর যখন সাকিবের বাবা লোক ইমাম সাহেবকে তো আগে থেকে চেনে, তো তার সঙ্গে আরেকটা লোককে দেখতে পেল যে সেই লোকটা অল্প বয়স্ক করে, তার গাল ভর্তি একদম দাড়ি, চাপ দাড়ি, সাদা ধবধবা, সাথে একটা লাঠি এবং সাদা ধবধবে একটা পাঞ্জাবি পায়জামা পরে আসছে, কিন্তু এগুলো পুরাতন, একদম সাদা সিধে মানুষ। তাকে দেখে তো সাকিবের বাবা বিশ্বাসই করতে পারতেছে না যে এত সাদা সিধে লোক একটা, আর ভিতরে এত গুণ, এত বড় কাজ সে করলো কিরকম ভাবে, সেটাই ভাবতেছিল তাকে দেখে। তো তারা বাড়িতে আসার পর তাদেরকে বসতে দেওয়া হয়। বসার পর যখন দেখতে পেলো যে খাওয়া দাওয়া অনেক কিছু আয়োজন করছে, কারণ তারা দুইজন মিলে তো এগুলো সারা রাত বসে খেলেও শেষ হবে না, এত আয়োজন করছে। সেগুলো দেখে দিন সাধক লোকটি মানে কবিরাজটি অল্প রাগরাগি করলো, কারণ সে এত কিছু আয়োজন করতে মানা করছিল, মানে সে অপচয় বেশি পছন্দ করে না, কারণ এতগুলো তো সে খেয়ে শেষ করতে পারবে না, তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। সে এটা দেখে সে অল্প রাগ করলো এবং তো তারা তখন এক জায়গায় বসে একে অপরের মানে আবিজাবি কোনো কিছু, মানে লোকজন এক জায়গায় হলে তো আবে কোনো কিছু জিজ্ঞাসা করে না, সেগুলো বলছিল এবং তারা তিনজন মিলে গল্প করছিল সেখানে। কিন্তু সাকিবের মা ছিল রান্না করে, তো সাকিবের বাবা, ইমাম সাহেব এবং কবিরাজটি তিনজন মিলে সেখানে গল্প করতেছিল।
তো বেশ কিছুক্ষণ পর কথাবার্তা বলার পর তারা খাওয়ার জন্য এক জায়গাতে বসে। তো বসার পর তারা তিনজন মিলে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আলাপ করার পর তখন মসজিদের ইমাম সাহেবকে একটা পাঞ্জাবি গিফট করে এবং গিফট করার পর তাকে বিদায় করে দেয়। এবং যখন তারা আমাদের সাকিবের বাবা আর কবিরাজটি সেখানে বসেছিল, তো তখন সাকিবের বাবা বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে এবং কথা বলে বুঝতে পারে যে লোকটি আসলে একটি অসাধারণ লোক। তো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর তখন সে তাকে দুটা পাঞ্জাবি এবং একটি দামি আতর কিনে নিয়ে এসেছিল সে বিদেশ থেকে। তো সেগুলো তাকে দেয়, দেওয়ার পর তাকে একটি খাম এগিয়ে দেয়। তো সেই খামটা মানে আতরটা আর পাঞ্জাবিটা নেওয়ার পর তো খামটা দেখে বলে এটাতে কি আছে। কবিরাজটি তখন বলে, তো সে তখন সাকিবের বাবা বলে যে আসলে কি বলবো, এটাতে কিছু টাকা আছে, 50,000 টাকা আছে। সেদিন তো আপনাকে সেরকম ভাবে কোনো কিছু দিতে পারিনি, তো আমি বাড়ি ছিলাম না, তো আজকে দিলাম, আপনি না করবেন না, নিয়ে নিন। তো লোকটি বলল, আপনি পাঞ্জাবি দিচ্ছেন, নাতর দিচ্ছেন, আমি এটা নিয়ে অনেক খুশি এবং এটা আমি গ্রহণ করলাম, কিন্তু এটা আমি নিতে পারতেছি না, কারণ এই টাকার জন্যই দুনিয়াতে এত ফিতনা ফাসাদ চলতেছে। আর টাকার জন্যই মনে করো এত দুনিয়াতে প্রবলেম হয়, এই টাকার জন্যই মানুষ জাহান্নামে পর্যন্ত যায়। কারণ এই টাকা নিয়ে আমি কি করবো, আমার এত টাকার কোনো দরকার নেই, সেদিন যেটি দিয়েছেন ওটাই তো আমার জন্য অনেক। আপনি এক কাজ করেন, যে টাকা আমাকে দিতেই চান, এই টাকা দিয়ে আপনি কোনো গরিব মিটিং বাচ্চাদেরকে খাইয়ে দিন বা তাদেরকে দিন, তারা খেয়ে আপনার জন্য দোয়া করবে। এটা টাকাটা আমি নিতে পারতেছি না, দুঃখিত। তো এটা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে লোকটা তখন চলে যায় এবং সাকিবের বাবা তার চলা দিকে একদম তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে লোকটা কতটা সহজ সরল এবং তার মনটা কতটা পরিষ্কার হলে এরকম কথা বলতে পারে, সেগুলো ভাবতেছিল। সে চাইলে হয়তো রাজা বাদশাদের মতো জীবন কাটাতে পারতো টাকা কামিয়ে, কিন্তু সে সেরকমটা করেনি। তার চলার জন্য যতটুকু লাগে সে ততটুকুই সন্তুষ্ট। তো সে সেগুলো ভাবতেছিল। তো এরকম ভাবে বেশ কয়েক বছর চলে যায়, মোটামুটি 3-4 বছর চলে যায়। এর মধ্যে এই ঘটনাটা সবাই আর কি, তারপরে কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু হয়নি। তারপর সবাই একটু ঘটনাটি ভুলে যায় এবং 3-4 বছর পর শান্ত সাকিব দুইজনেই অনেক বড় হয়ে যায় এবং 20-22 বছরের হয়ে যায় তারা। তো তখন একদিন সেইভাবে সে স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে একটা মেয়ের সঙ্গে তারা হঠাৎ করে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর মেয়েটা পড়ে যায়। সেখান থেকে পড়ে যাওয়ার পর তাকে, তার সঙ্গে বই ছিল অনেকগুলো, সে বইগুলো মানে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে সেগুলো তুলে মেয়েটাকে দেয় এবং দেওয়ার পর মেয়েটার দিকে যখন তাকায় তখন সে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ মেয়েটা দেখতে ছিল অনেক সুন্দরী এবং রূপবতী। সে দেখে তাকে প্রথম দেখে তাকে পছন্দ করে ফেলে, এরকম একটাই হয় আর কি। তো তখন মেয়েটা তখন তাকে কোনো বকাঝকা করেনি, তো মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখতে পায় যে সব বইগুলো দেওয়ার পরও আর একটা বই তার হাতেই এখন পর্যন্ত আছে। তো সেটি খুলে দেখে না এটি বই না, এটি হচ্ছে একটা ডায়েরি। তো সে ভাবলো যে মানুষের ডায়েরি খুলে দেখা উচিত হবে না, তো সেটি নিয়ে বাড়ি চলে আসে এবং রাত্রেবেলা যখন পড়তে বসে তখন সেই ডায়েরিটা তার চোখের সামনে পড়ে। তো তার মনে একটা খুশখুশি উঠে, দেখবো নাকি ডায়েরিটা কি আছে না আছে। তো সে ভাবলো যে ডায়েরি দেখলে বা কি হবে, দিয়ে কথা দেখি না কি আছে। তো সে সেইভাবে ডায়েরিটা নিল হাতে, নিয়ে তখন খুলে প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পেল যে ধাক্কাটা আমি ইচ্ছে করে দিয়েছিলাম এবং
ডায়েরিটা আমি ইচ্ছা করে তোমার কাছে রেখে আসছি, এবং পরবর্তী পাতার ঘুষিয়ে দেখো ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওটা নিয়ে তুমি আমাকে কল করো। তো সে ভাবলো যে এরকম একটাই সব পরিকল্পিত ভাবে সাজানো ঘটনা। সে তখন আর কোনো কিছু না ভেবে নাম্বারটা মোবাইলে উঠিয়ে ডায়াল করে তাকে কল করলো, এবং কল করার পর তখন মেয়েটি বললো, কেমন আছো, কি করতেছো? তো সে তখন বলতেছিল, এবং তখন মেয়েটিকে বললো সাকিব যে আপনি কিভাবে জানলেন যে আমি আপনাকে কল দিছি? তখন মেয়েটি বললো, হ্যাঁ আমি জানি, এবং জানছি কোনো ভাবে আর কি, তো আপনি আমাকে কল দিছেন। এবং তখন বলতে লাগলো যে আপনি ইচ্ছা করে এরকম ভাবে কেন কেন করছেন আমার সঙ্গে, আর আপনি কে, আপনার নাম কি বলেন তো? তখন মেয়েটি বললো, আমার নাম হচ্ছে হুমায়রা, আমি এখানেই থাকি আশেপাশে আপনার। তখন বললো হুমায়রা হুমায়রা, তখন মনে পড়লো হ্যাঁ হুমায়রা নামের এক পরিচিত তো তার সঙ্গে এরকম এরকম করছিল। তখন বললো, আচ্ছা আপনি কি পরীর লোকের হুমায়রা নাকি? তখন মেয়েটি বললো, কেন আমি পরীর লোকের হুমায়রা হতে যাবো কেন, আমি মানুষের দুনিয়ার হুমায়রা। তখন সাকিব বললো, ও ঠিক আছে। তো এরকম ভাবে অনেক কথা বলার পর তারা ফোন টোন রেখে দেয়, কিন্তু এরকম ভাবে কথা বলতে বলতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, এবং তাদেরকে মানে তাদের একটা জুটি হয়ে যায়, এত সুন্দর একটা জুটি হয়ে যায়। কিন্তু একটা কথা বলি যে হুমায়রা পরীকে কিন্তু কবিরাজটা মারছিল না, ঠিক আছে, তাকে বন্দি করছিল না, শুধু সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তো সেটা ভেবে সে তখন ওই দিনটা যখন শান্ত তাদের বাড়িতে ছিল, তো সাকিব তাদের বাড়িতে যখন সকালবেলা মানে যে পরীটা ওই দিনটা ছাড়ানোর পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে জানালা দিয়ে একটা হঠাৎ করে আওয়াজ আসছিল, তখনই যে তাকে বলছিল যে আমি আবার আসবো, আবার দেখা হবে এবং তুমি আমার হবে, সেটা বলে চলে গেছিল। তো সেইভাবে সে পরিলোকে চলে যায়। যাওয়ার পর রানীকে এই 3-4 বছর অনেক বুঝিয়ে শুনিয়ে সে ওয়াদা করে আসে যে সে শান্তকে ভালোবাসবে এবং তাকে পরিলোকে নিয়ে আসবে না যতদিন পর্যন্ত তার মা বাবা তাদের পৃথিবীতে বেঁচে আছে। যখন তার মা বাবা পৃথিবীতে বেঁচে থাকবে না, তখন তাকে নিয়ে চলে আসবে। তারা বেঁচে থাকা পর্যন্ত সেই এই মানুষের পৃথিবীতে থাকবে, সেটা বলে মানে সে সেখান থেকে চলে আসে পৃথিবীতে, এবং এরকম ভাবে শান্তর সাথে প্রেম করতে লাগে। তো সেরকম ভাবে তাদের প্রেম চলতে থাকে এবং অনেক দিন হয়ে যায়। শান্তর বাবা কি শান্ত না, তো সাকিবের বাবা আবারও বিদেশ চলে গেছে, এবং সে যে হুমায়রাকে ভালোবাসে, তো সে যে পরি সে তো আর সাকিব নিজেও জানে না এবং তাদের বাড়িতেও জানে না। এবং কি সে পরিটা 2-3 বার এসছে তাদের বাড়িতে, এসে তার মার সাথে কথা বলছে এবং বাড়ি থেকেও মেনে নিয়েছে যে তাদেরকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু 1-1.5 মাসের ভিতরে সাকিবের বাবা তাদের বাড়িতে আসবে, আসার পর তাদের বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার জন্য অল্প তাড়াতাড়ি আসবে, না হলে 6 মাস আরো দেরি করে আসতে চাইছিল, কিন্তু তাদের যেহেতু বয়স হয়ে গেছে এবং কি একে অপরকে ভালোবাসে, তো তারা আর দেরি করতে চাইতেছে না, তো তাদেরকে বিয়ে দিয়ে দিবে এবং সেটার জন্য তাদের বাবা তাদের বাড়িতে অল্প তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তারা তো মানুষ ভেবেই তাদেরকে বিয়ে দিবে, কিন্তু তারা তো আর জানে না যে সেই আগের পরিটার সঙ্গে এরকম ভাবে ভালোবাসা প্রেম প্রীতি চলতেছে তাদের। সেদিনও সেরকম ভাবেই সাকিব শুয়েছিল এবং হঠাৎ মাঝরাত মানে শুয়ে ঘুমিয়ে পড়ছিল হয়তো সে, তো হঠাৎ করে দেখতে পেল তার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে, একদম নরম হাত। সেটা ভেবে সে চমকে বিছানা থেকে উঠে বসার পর হঠাৎ করে মোবাইলে তার ফোন এসে দেখে যে হুয়াইরা ফোন মারছে। তো ফোনটা রিসিভ করে বলে যে হ্যালো। সে বলে, কি ব্যাপার, তুমি এত রাতেও ফোন দেওয়ার লগে লগে ফোন বললে যে তার সঙ্গে জেগে তুমি কথা বলতেছিলে, বলো, এরকম ভাবে বলতে লাগলো। তখন বললো,
আরে না, তুমি তো জানো আমার অতীতে একটা ঘটনা ছিল, যে এরকম একটা ঘটনা হয়েছিল আমার পরির সঙ্গে। তো সে এরকম একটা স্বপ্ন দেখে আমি হঠাৎ করে জেগে উঠছি। তো সে তখন বলতে লাগলো, যদি আরো এরকম স্বপ্নে দেখো তো তুমি তখন ভাববে যে তোমার মানব রূপের হুমায়রা তোমার মাথায় হাত বুলিয়ে দেখছে, সেটা ভেবে তুমি আর কোনো কিছু মনে করবে না, ঠিক আছে? সেরকম ভাবে বেশ কিছুক্ষণ আলাপ করার পর তারা ফোন রেখে দেয়। এবং পরের দিন সকালবেলা হুমায়রা তাদের বাড়ির সামনে রেডি হয়ে দাঁড়িয়েছিল এবং সাকিব আসবে তাকে নিয়ে যেতে এবং কলেজে নিয়ে দুজনে একসাথে কলেজে যাবে। তো সেখানে পরিমিতি অপেক্ষা করতেছিল, মানে হুমায়রা পরি, তারপর সাকিব আসে এবং দুজন মিলে একসাথে কলেজের দিকে রওনা দেয় এবং কিছুক্ষণ পর কলেজে গিয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পর তখন ক্লাস করার জন্য ডাইরেক্ট রুমে যাবে। তো হুমায়রা পরি তো তখন সাকিব বলতেছে, বাদ দাও না, আজকে কলেজ না যাই, আজকে চলো ঘোরাঘুরি করি দুজন। সে বলতেছে, না, কিছুদিন পর এক্সাম আছে, তো এক্সাম বাদ দিয়ে এরকম ঘোরাঘুরি করলে কাজ হবে না, ক্লাস করা লাগবে, চলো। তো তাকে জোর করে ক্লাসে নিয়ে যায়। তো যেরকম ভাবে ক্লাস করতেছিল সাকিব এবং হুরায়রা নামের পরি মেয়েটি। তো একটা ক্লাস করার পর, মানে সেখানে ইংলিশ ক্লাস করতেছিল, সেটি দেখে তার সাকিবের মন তো ক্লাসে বসতেছিল না এবং খালি ভাবতেছিল কখন ক্লাস শেষ হবে আর কখন রুম থেকে বেরিয়ে যেতে পারবে। তো সেটি ভাবতেছিল এবং যখন ক্লাস শেষ হয় এক মুহূর্ত সেখানে আর দেরি না করে হুমায়রা পরীকে নিয়ে সে বাইরে চলে আসে এবং ব্যাগ স্যাগ নিয়ে, যেহেতু কলেজ এখানে অত স্কুলের মতন করা নেই, তাই না, সবার ইচ্ছা স্বাধীন আছে, তো সেই জন্য তারা ব্যাগ স্যাগ বইসই একবার সবকিছু নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। যাওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গা গোসল করে আবার সে মোবাইলে গান চালিয়ে দিয়ে গান শুনতেছিল। সেই সময়ই তার মা তাকে ডাক দেয় এবং খাওয়ার জন্য ডাকে। তো ডাক শুনে তখন সাকিব যায় তার মার কাছে, গিয়ে সেখানে বসে মা ছেলে দুজন মিলে খাওয়া দাওয়া করে এবং কথাবার্তা বলতে থাকে। খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে রেস্ট করতেছিল, তখনই শান্ত আসে তাদের বাড়িতে এবং তারা কিছুক্ষণ কথা বলে খেলার জন্য, মানে ক্রিকেট খেলার জন্য মাঠে যায় এবং সেখানে কিছুক্ষণ খেলার পর মাগরিবের নামাজে আজান দেয়। তো আজান শুনে তারা দুইজন নামাজ পড়ার জন্য মসজিদে দিয়ে যেতে লাগে। যাওয়ার পর ওযু টযু করে নামাজ পড়ে আবার বাড়িতে চলে আসে দুজনের বাড়িতে। তারা মোটামুটি এখন 5 ওয়াক্ত নামাজই পড়ার চেষ্টা করে, যদিও 2-1 ওয়াক্ত যদি কাজা হয় সেটা কাজা নামাজ আদায় করে নেয় এবং তারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজই পড়ে। তো বাড়িতে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে একদম 20-22টা মিস কল উঠে আসে। এত মিস কল দেখে হঠাৎ করে কল হিস্ট্রিতে যায় দেখে যে হুমায়রা তাকে ফোন করছে এতবার। তো সেটি দেখে তার তো মাথায় হাত। তখন সে তাড়াতাড়ি কল ব্যাক করে এবং বলে, সরি, আমি খেলতে গেছিলাম, মোবাইলটা রেখে গেছিলাম এবং নামাজ পড়ে এসে দেখি এতগুলো মিস কল, আমি অ্যাকচুয়ালি মোবাইলটা নিয়ে যাইনি। তখন মেয়েটি বললো, মিথ্যা বলতেছো না, তুমি অন্য মেয়ের সাথে তুমি মানে প্রেম করতেছিলে? তখন সাকিব বললো, আরে না, তুমি খালি বারবারই একটি কথাই বলো কেন আমাকে? ভালো করে জানো আমি কারোর সঙ্গে কথা বলি না, কোনো মেয়ের সঙ্গে তোমাকে ছাড়া। এখন মেয়েটি বললো, আরে ঠিক আছে, আমি এমনিতে মজা করছিলাম। তো এরকম ভাবে কিছুক্ষণ কথা বললো, বলার পর বললো, আর একটা কথা, যে তোমাকে ফোন করছিলাম আজকে, যে স্যার পড়া দিয়েছিল সেখানে কিছু সাজেশন দিয়েছিল, সেগুলো কি তুমি পারবে, তোমার কাছে আছে? তো সে কি বললো, আরে না, ক্লাসে কি করছে আমি তো সেগুলো মনোযোগ দিয়ে কোনো কিছুই করিনি, আমি তো শুধু তোমার দিকে তাকিয়েছিলাম আর তোমার কথা ভাবতেছিলাম, তো আমার কাছে কোনো কিছু নেই। তো তখন পরীটা হেসে দিয়ে বললো, তুমি কাম করো না? তো তখন বললো, এখন তাহলে সাজেশন গুলো কোথায় পাবো বলো? তখন সে কি বললো, আর টেনশন করতেছো কেন, কালকে তো কলেজ যাবো, কলেজে গিয়ে অমুকের কাছ থেকে নিব। তো
তো তখন সেগুলো বলতেছিল, হঠাৎ করে হুমায়রাকে তার মা ডাকতেছে এবং বলতেছে হুমায়রা হুমায়রা এদিকে আইতে শুনতো। তখন পরি বললো আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা হবে। মা ডাকতেছে, যে দেখি কি বলতেছে। তো তখন তার মা ডাকার পর সে চলে যায় তার মার কাছে এবং গিয়ে দেখে রান্না করতে গিয়ে ডাকতেছে তাকে। তো সে সেখানে গিয়ে দেখতে পায় তার ছোট বোন এবং তার মা পিঠা বানাচ্ছে। তো সেগুলো দেখে সে বলতেছে মা এগুলো কি? তো তার মা বলতেছে এগুলো কি মানে, তুই এগুলো চিনিস না? এগুলো তো পিঠা। তো তখন হুরায়রা বলতেছে হ্যাঁ এটা তো আমি মানে ভুলে গেছিলাম, এটা যেন কি পিঠা। তখন তার ছোট বোন বলতেছে আরে আপু তুমি কি বলতেছো, এগুলো না তোমার একদম প্রিয় পিঠা, আর তুমি এটা হলো ভাপা পিঠা, তুমি এটার নাম ভুলে গেছো? এটা কিভাবে সম্ভব? কি বলতেছো তুমি? তোমার এত প্রিয় খাবার সেটার নামই তুমি ভুলে গেছো? সে তখন বললো আরে একটা পিঠার নাম ভুলে গেছি, তাতে কি হয়েছে? সে সেখান থেকে কিছু পিঠা নিল, নেওয়ার পর সে নিজের রুমে চলে গেল এবং সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালো না, কারণ নিয়ে এসে খাইতে লাগলো সে পিঠাগুলো। এবং সে বলতে লাগলো অল্পতের জন্য ধরা খাইলাম না, কারণ আমি তার এখানকার মানুষ না, মানুষ হলে তো নিশ্চয় চিন্তা, কিন্তু পরিলোকের পরি, তার জন্য আমার এগুলো সব নিজের জানা থাকার কথা নিশ্চয় না। তো আমার সবকিছু জানতে হবে এবং কতদিন পর্যন্ত আমি এখানে থাকতে পারবো সেটা এরকম ভাবে চললে তো সবকিছু নিজের আয়ত্তে না থাকলে তো আমি বেশি দিন থাকতে পারবো না এখানে। তো সবকিছু ভালোভাবে জানতে হবে আমাকে, সেটা হুরায়রা ভাবতেছিল। আসুন তাহলে আপনাদের কিছু থুলমূল বলি যে হুরায়রা পরী থেকে মানুষ কিভাবে মানে মানুষের পৃথিবীতে কিভাবে আসলো, সেটা বিষয়ে অল্প কিছু বিস্তারিত আপনাদের জানাই। তো যখন আজ থেকে 4 বছর আগের ঘটনা, যখন সে সাকিবের জন্য পাগল ছিল, তখন সাকিবকে একরকম মানুষ থেকে জিন বানিয়ে সেখানে নিয়ে যেতে চাইছিল, কিন্তু নিয়ে যেতে পারেনি। একদম হায়দার জিন এবং তার বান্ধবী পরী রুকিয়া এবং জিন সাধক লোকটির কারণে তাকে নিয়ে যেতে পারেনি। তো তারপর তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, মানে করা হয়, সেটি কাটিয়ে দেওয়া হয়। তারপর সে যখন জিন লোকে ফিরে যায়, তখন জিন রাজ্যে যাওয়ার পর তার 2 বছর কারাগারে শাস্তি হয়। মানে সে ফুলটা পৃথিবীতে নিয়ে যাইয়া মানুষের এরকম ক্ষতি করার জন্য তার 2 বছরের সাজা হয়, এবং 2 বছরের সাজা হওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সেখানে কিছুদিন থাকার পর মোটামুটি রানীর সহযোগিতা নিয়ে রানীকে হাতে পায়ে ধরে বুঝিয়ে মানে সে পৃথিবীতে আসার জন্য অনুরোধ করে। অনেক অনুরোধ করার পর রানী রাজি হয় এবং সে সেখানে একটা সোনালী সমুদ্র ছিল, সেখানে ডুব দেওয়ার পর পরীদের রূপ এত ঝিকঝিকে চকচকা হয়, এত সুন্দরী হয়। সে সেখানে করছিল, ডুব দিছিল এবং তার চেহারা চেঞ্জ করে নিয়েছিল সেখান থেকে। তো সেইভাবেই সে সেখান থেকে ডুব দেওয়ার পর পৃথিবীতে চলে আসে এবং বেশ কিছুদিন পর সে একদিন তাদের কলেজের কাছাকাছি বসেছিল। তো তখন সে ভাবতে থাকে সাকিবের কাছে কিভাবে যাবে এবং সাকিবকে কিভাবে কাছে পাবে। তো সে সেগুলো পরিকল্পনা করতে থাকে এবং ভাবতে থাকে, কিন্তু বেশ কিছুদিন পর হঠাৎ একদিন দেখতে পেল কলেজের পাশে একটি মেয়ে হঠাৎ করে মাথা চক্কর দিয়ে মানে পড়ে গেছে সেখানে। তো পড়ে যাওয়ার পর তার বান্ধবীরা হঠাৎ করে বলল হুরায়রা কি হলো তোর, কি হলো? মানে সে মেয়েটির নাম ছিল হুরায়রা। সে দেখে অবাক হয়ে গেছে যে আমার নাম হুরায়রা, আমি থাকি জিন রাজ্যে, এখন দেখি পৃথিবীতেও হুরায়রা নামের মেয়ে আছে। তো তারা ধরাধরি করে দেখে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সেগুলো দেখে তাদের বান্ধবীগুলো হুরায়রার বাড়িতে কল করে এবং বাড়িতে কল করার পর সমস্ত কিছু খুলে বলে এবং সেখান থেকে তার বাড়ি থেকে মানুষ আসে, আসার পর তাকে হসপিটালে নিয়ে যায় এবং
হসপিটাল নিয়ে যায়, ভর্তি করে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় ডাইরেক্ট। সেখানে ভর্তি করার পর ডাক্তাররা কিছু টেস্ট রিপোর্ট দেয়, টেস্ট করানোর জন্য। টেস্ট করিয়ে এনে তারপরে রিপোর্টটা যখন দেখে যে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তো ক্যান্সার ধরা পড়ছে সেটি দেখে তার বাড়ির মানুষ পুরা একদম কান্দাকাটি শুরু করে দেয়, আরম্ভ করে দেয়। তখন সেই হুরায়রা জিনটা মানে পরীটা তাকিয়ে থেকে সব, তাকে তো আর কেউ দেখতে পারতেছে না, সে অদৃশ্য হয়ে তাদের পাশে ছিল এবং তারা তারা কি করতেছে কি বলতেছে সবকিছু শুনতে পায় এবং দেখতে পায়। তখন বাড়ির লোকের কান্নাকাটি দেখে সে একটা সুযোগ নেওয়ার জন্য তার কাছে যায় এবং সে ভাবে যে এক কাজ করি আমি, তাহলে এই মানব হুরায়রার শরীরে আমি মিশে যাই, আমি তার দেহের সবকিছু কন্ট্রোল নিয়ে রাখি এবং তাদের বাড়ির লোকজনও তখন খুশি হবে এবং আমিও কি সেরে সাকিবের কাছে যেতে পারবো এবং সাকিবকে ভালোবাসতে পারবো। এক কামে দুটা হবে, আমারও ভালো হবে এবং কি সে মেয়েটির পরিবার হাসি খুশিতে থাকতে পারবে। তো সেটা ভেবে তার শরীরে সে একদম ঢুকে যায় এবং সে তখন বলতে লাগে তার মাকে, মা তুমি এক কাজ করো, ডাক্তারকে আরেকবার আমার টেস্টটা করতে বলো। আরেকবার টেস্ট করার পরে আমার মনে হচ্ছে প্রথম টেস্টটা কোনো ভুল হয়েছে, তার জন্য হয়তো এরকম হয়েছে, তুমি আরেকবার টেস্ট করতে বলো। তখন ডাক্তাররা রাজি হচ্ছিল না যে একবার টেস্ট করছে, আমাদের টেস্ট কখনো ভুল হয় না, সেরকম বলতেছিল। তো তাদের জোরাজোরিতে ডাক্তাররা আবার রাজি হয় টেস্ট করার জন্য। তো তখন আবার যখন টেস্ট করার পর যখন রেজাল্টটা আসে, রেজাল্টটা দেখে তো ডাক্তাররা রীতিমতো একদম অবাক, মাথায় হাত দিয়ে বললো যে এরকম কিভাবে সম্ভব, তার রক্তে তো কোনো ক্যান্সারের কোনো কও খুঁজে পাচ্ছে না। এরকম দেখে সবাই তো হতবাক হয়ে রইলো এবং তার মা বোন টোন তারা সবাই খুশি একদম টেস্টের রিপোর্ট দেখে। এবং সেখান থেকেই বাড়িতে নিয়ে আসে এবং কিছুদিনের মধ্যে সে একদম সুস্থ হয়ে থাকে এবং সেখান থেকেই পৃথিবীতে থাকার পর সমস্ত কিছু এরকম ভাবে। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেনই, কিভাবে তার সঙ্গে দেখা হলো এবং কিভাবে তার প্রেম হলো, এটা তো আর এখন বলা লাগবে না। তখন সে খাচ্ছিল, পিঠাগুলো খাচ্ছিল, পড়াশোনা করতেছিল। তো কিছুক্ষণ পড়াশোনা করার পর তার মা তাকে খাবার জন্য ডাকতেছিল। তো সে বই খাতা সেখানে রেখে সে খাওয়ার জন্য রান্না করে যায় এবং গিয়ে দেখে যে তার বোন এবং তার মা সবাই ডাইনিং টেবিলে বসে আছে খাওয়ার জন্য, তার জন্য অপেক্ষা করতেছে। সে তাদের সঙ্গে বসলো এবং বসে খাওয়া শুরু করলো মানে সে সেখানে বসে ভাত দিছে, ভাত লাড়া ছিল আর কি যেন ভাবতেছিল এবং তাদের একে অপরের দিকে তাকাইয়া দেখছিল যে সেই ঘটনার পর তারা কোনো কিছু ভাবছে নাকি। পিঠার ঘটনার পর সে তাকিয়ে দেখে না, কোনো কিছু ভাবেনি। সে মনে মনে কি যেন চিন্তা করতেছিল, সেটা দেখে তার মা বললো, কি ব্যাপার, কি ভাবতেছিস এত? সে বললো, না কোনো কিছু না, তুমি সবজি দাও আমার পথে থালিতে। তখন বললো, সবজিটা আমি কখনই দিয়ে রাখছি, তুই দেখ, তুমি তাকিয়ে দেখ, তুই কি ভাবতেছিস এত? সে বললো, না সেরকম কোনো কিছু না, তো তোমরা খাও, আমি খাচ্ছি। তো সেটা বলে সে আর তখন কোনো কিছু না ভেবে খাওয়া দাওয়া করতেছিল। এদিকে শিমুল আর এদিকে শান্তর সঙ্গে সাকিব ক্যারাম খেলছিল। তখন শান্ত, শিমুল, সাকিব এবং আরেকটা বন্ধু ছিল, চারজন মিলে ক্যারাম খেলতেছিল। তো তখন সাকিব ওরা ক্যারাম খেলায় জিতে যায় এবং তাকে বলে যে তোর সঙ্গে ক্যারাম অন্য খেলায় পারলো, কিন্তু ক্যারাম খেলায় তোর সঙ্গে পারি না, এটা কোনোদিনও, এটা কেমনে কি সেটাই বুঝতে পারি না তোর জন্য। ক্যারাম খেলে এত পারদর্শী, তোর সঙ্গে ক্যারাম তার জন্য খেলতে মন চায় না, একবারও তোর সঙ্গে খেলে জিততে পারি না।
তো খেলা ধুলা শেষ হওয়ার পর অনেক রাত হয়ে যায়, তখন শান্ত বলে, আচ্ছা থাকি তাহলে থাক, এখন অনেক রাত হয়েছে, আমি বাড়ি চলে যাই। তখন এদিকে শান্ত এই কথা বললো, প্রশান্তর মা বললো, বাড়ি চলে যাবে মানে? এখন যেহেতু রাত হয়েছে আর আমরা এখনো খাইনি, তো আমাদের সঙ্গে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাও, আগে খাওয়া দাওয়া করো, তারপর বাড়ি চলে যাও। বাড়িতে তোমার বেশি দূরে নয়, কাছেই বাড়ি, এই বাড়ি ও বাড়ি, তো তোমার টাইম লাগবে না। গরুর কলিজা ভুনা করেছি এবং বিরিয়ানি করেছি, তো সেগুলো খেয়ে তারপর যাও। সেটা শুনে তো সাকিবের কি আর বলবে, তো বললো ঠিক আছে থাক, তাহলে খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া করে তুই চলে যাস। তখন শান্ত বলল, মানে বিরিয়ানি এবং কলিজা ভুনা সাকিব এবং শান্ত দুজনেরই প্রিয় খাবার, সেটা সাকিবের মা ভালো করেই জানে। এবং সেটা শুনে সাকিবের হয়তো মনটা ভরে গেল, যে গরুর কলিজা ভুনা এবং বিরিয়ানি, এবং শান্তর জিভে জল এসে গেল সেটা শুনে। তো সে তখন আর বাড়ি চলে গেল না, তো দুজন মিলে তখন মোবাইলে কি বা ফিল্ম একটা কোনো নাটক সাটক দেখতেছিল। তো সেই সময় কিছুক্ষণ পর শান্ত এবং সাকিবকে দুইজনকে তার মা খাওয়ার জন্য ডাকে এবং তারা চলে যায় খাওয়ার জন্য, এবং খেতে খেতে কথা বলতে থাকে দুজন। এদিকে এই হুমায়রা পড়াশোনা করতেছে এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে কখন সবাই ঘুমাবে, এবং সে ভালো করে পড়াশোনা করতেছে, কারণ তার জন্য যাতে সে যে হুমায়রা মেয়েটি, মানুষ মেয়েটির ভিতরে আছে, সেটা যাতে তার যাতে কোনো প্রবলেম না হয়, কারণ সে চায় না যে তার জন্য কারো ক্ষতি হোক। সে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে আর নিজের বিষয় ভাবতেছে, কিভাবে কি করবে সেগুলো ভাবতেছিল। তো সে বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর সে দেখার জন্য যায় যে সবাই ঘুমাইছে কিনা। তখন মোটামুটি বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে, মাঝরাত হয়ে গেছে। তো সে তখন দেখে সবাই ও ঘরে ঘুমাচ্ছে, তো সে ভাবলো যে এখনই মোক্ষম সুযোগ কাজটা করার জন্য সে ডুয়ারে যায়। তার রুমে গিয়ে ডুয়ারে থেকে একটা জাদুর যন্ত্র বার করে, যেরকম আমাদের মোবাইল আমরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করি, তাদেরও একটা যন্ত্র আছে, সেটা ব্যবহার করে এবং সেটা দিয়ে অন্য পরিদের সাথে যোগাযোগ করে। তো সে সেটা বাহির করে পরিলোকের সাথে কানেক্ট করার জন্য সেটা অন করলো, এবং সে একজনকে কানেক্ট করলো, সেটার নাম ছিল বিলকিস পরি। তো সে তাকে বললো যে এরকম তুই আমার সঙ্গে দেখা করতে আস, এবং এসে আগের রুমে আসবি না, তুই আমি জানালা খুলে জানালার পাশে দাঁড়িয়ে থাকবো, তুই সেখানে এসে আমার সঙ্গে দেখা কর। সেটা বলে যন্ত্রটা সেই ড্রয়ারে আবার রেখে দেয় এবং সে জানালার দিকে তাকিয়ে থাকে কখন আসবে। তো তাদেরও এই যন্ত্রটা আমাদের মতো না, আমাদের যেরকম মোবাইলে রিচার্জ করা লাগে, চার্জ করা লাগে, টাওয়ার লাগে, তাদের কোনো কিছু প্রয়োজন হয় না, চার্জ রিচার্জ টাওয়ার টুয়ারের কোনো কিছু প্রয়োজন হয় না। যন্ত্রটা থাকলেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু যন্ত্র ছাড়াও এমনি বার্তা পাঠাতে পারে, কিন্তু যন্ত্র দিয়ে সুবিধা হয়। তো সেইভাবেই যন্ত্রটা আবার রেখে সে জানালার কাছে আসে এবং তার জন্য অপেক্ষা করতে লাগে। তো কিছুক্ষণ পর তার বান্ধবী বিলকিস পরি সেখানে আসে, এবং আসার পর বললো, কি ব্যাপার, এত জরুরি তলব করলে, কোনো কিছু আছে নাকি? সে বললো, আরে না, তোকে কি এমনি ডাকতে পারি না, আসলে এখানে সেরকম মানে তোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল, মানে এখানে তো জানিস সবাই মানুষ, আমাদের জিন রাজ্যের তো কোনো কেউ নেই, তাই তোকে ডেকে আনলাম এবং অল্প কথা বললাম, এখন কিছুক্ষণ এখানে আড্ডা দে এবং তারপর তুই চলে যাস, আমার মনটা ভালো নেই সেরকম। তো সেটা শুনে বললো, আরে তুই তো চলে আসতে পারতিস সেখানে, সে আবার শেষ রাতে তুই তোর রুমে এখানে আসতে পারতি।
তো সে বললো সেটা পারতাম, কিন্তু এত রিস্ক নেওয়া ভালো না, তার জন্য তোকে ডাইরেক্ট দেখে পাঠালাম। তোর সঙ্গে যখন কথা বলতেছি অনেক ভালো লাগতেছে, তো রিস্ক নেওয়ার কি দরকার, তুই তো আসিসই না আমার সঙ্গে দেখা করার জন্য। তো সে বলল আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোর সেই সে খবর কি, তার ভালোবাসার খবর কি, কিরকম ভাবে চলতেছিস? সে তখন বললো একদম মোটামুটি ভালো, একদম জমিয়ে প্রেম করতেছি এখন। সে বলল তা তো বুঝলাম, কিন্তু তুই এত কোলাহলের মধ্যে পৃথিবীর মধ্যে কিভাবে আছিস? আমার তো এগুলো দেখে জানি কি শরীর দিয়ে ওঠে। সে বলল আরে প্রথম প্রথম আমারও সেরকম হয়েছিল, আমি এখন এদের সাথে থাকতে থাকতে সবকিছু মানিয়ে নিয়েছি, এখন আর আমার সেরকম প্রবলেম হয় না। তো বেশ কিছুক্ষণ এরকম এটা ওটা জিজ্ঞেস করে কথা বলার পর সে বলল আচ্ছা থাক তাহলে, আমি এখন আসি, পরে আবার আসবনি, হ্যাঁ পরে আবার দেখা হবে। সেটি বলে সে সেখান থেকে বিলকিসপুরি সেখান থেকে চলে যায়, এবং তারপর হুরায়রাপুরিও আর রাত না জেগে, যেহেতু অনেক রাত হয়েছে, তো তার এখন এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে যে মানুষ কখন ঘুমায় সেও রাত্রেবেলা ঘুমায়, কিন্তু জিন যেটা যে থাকতে থাকতে তার যেটা অভ্যাস ছিল জিনদের অভ্যাসটা চলে গিয়ে এখন মানুষের অভ্যাস সব হতে চলছে। কারণ এখন সেও রাত্রে ঘুমায়, দিনে ঘুমায় না। মানুষ যেরকম সমস্ত কাজ করে, তো মানুষের মতো সমস্ত কাজ সেও করে এখন। তো সে যখন শুয়ে নিজের মনে মনে চিন্তা করতেছিল, তো হঠাৎ করে মোবাইলে রিং বেজে ওঠে, এবং সে প্রথমে মোবাইলে চালাতে পারছিল না, কারণ মোবাইল তো সে কখনো ইউজ করেনি, তো অল্প অল্প করে লাহে শিখে গেছে মোবাইল চালানো। তো মোবাইলের দিকে তাকিয়ে দেখে যে তার ভালোবাসার মানুষ তাকে ফোন করছে, এবং সেটি দেখে আর এক মুহূর্ত দেরি না করে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে বললো যে হ্যালো। সে তখন সাকিব বললো কি ব্যাপার, রাত্রে 1টা বেজে গেল, তুমি এখনো ঘুমাওনি? তখন বললো আর 1টা বেজে গেল এখনো ঘুমাইনি, সেটা বড় বিষয় না, আমি তো তোমার কথাই ভাবতেছিলাম। তখন সাকিব বললো মিথ্যা বলার জায়গা নেই না, তুমি আমার কথা ভাবতেছিলে তাহলে তো আমাকে ফোন দিতে, তুমি তো ফোনও দেওনি। তখন মেয়েটি বললো আরে ফোন দিতামই তোমাকে, আমি মাত্র শুনলাম, শোয়ার পরেই তোমার কল আসলো। তখন তখন বলে এতক্ষণ কি করতেছিলে? মাত্র শুনলো মানে? সে বললো আরে ভালো লাগতেছিল না, তাই পাইচারি করতেছিলাম এবং পড়াশোনা করতেছিলাম, তার জন্য মাত্র শুনলাম। তখন সাকিব বললো আচ্ছা ঠিক আছে। তখন বেশ কিছুক্ষণ কথা বলার পর আর কি ফোন রেখে দেয়, এবং বলে যে ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আর আমি ঘুমাই, যেহেতু রাত 1টা বেজে গেছে, এখন সকালবেলা কলেজে যেতে হবে, এত রাত করা ঠিক হবে না। তখন একে অপরকে গুড নাইট বলে ফোন রেখে দেয়। তো ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে সাকিব উঠে দেখে যে 9টা পার হয়ে গেছে, যে এতক্ষণ ঘুম পারলো সে সেটাই ভাবতেছিল। সে তখন খাওয়া দাওয়া না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম কলেজের দিকে ব্যাগটা নিয়ে রওনা দেয়। যখন মোবাইলটা হাতে নেয় তখন দেখে যে রেডি হতে হতে এই সময়ের মধ্যে 6-7টা কল মিস কল এসে আছে। তো মোবাইল খুলে দেখে যে হুরায়রা তাকে 7বার মিস কল দিয়েছে। সেটা দেখে তো সে অবাক যে হুরায়রা নিশ্চয়ই সেখানে দাঁড়িয়ে ছিল তার জন্য, এবং এতবার কল করছে। তো এটি দেখে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ডাইরেক্ট কলেজের দিকে রওনা হলো। কলেজে গিয়ে দেখে যে স্যার অলরেডি ক্লাস করতেছে, এবং সামনের দিকে হুরায়রা বসে আছে। তো স্যার তো এখন ক্লাস করতেছে রুমের ভিতরে, তো এখন ঢোকা সম্ভব না, তার জন্য সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল স্যার কখন রুম থেকে বের হবে এবং সে ক্লাসে প্রবেশ করতে পারবে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর স্যার যখন রুম থেকে বেরিয়ে যায়, তারপর সাকিব ক্লাসে প্রবেশ করে, এবং প্রবেশ করে পিছন দিকে প্রবেশ করে সামনের দিকে যাচ্ছিল। হুরায়রা সামনের বেঞ্চে বসেছিল, তো সে তার কাছে যাওয়ার আগেই সে সেখান থেকে উঠে চলে যায়। হুরায়রা মানে চলে মাঠের দিকে, মানে
স্কুল ফিল্ডের দিকে হাঁটতে লাগে এবং পিছনে পিছনে সাকিব হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তাকে দাঁড়াতে বলছিল, সে দাঁড়াচ্ছিল না, সে তার কথা পাত্তাই দিচ্ছিল না, সে যাচ্ছে সাকিব তো পিছিয়ে যাচ্ছে তো যাচ্ছে, সে তাকে কোনোভাবে ধরতে পাইতেছিল না। সে এক দৌড়ে তার কাছে চলে যায় সাকিব। তো দৌড়ে যাওয়ার পর সে বলতে, কি ব্যাপার তুমি কথা বলতেছো না এরকম? তখন মেয়েটি বললো যে, আমি তোমার জন্য পাক্কা 1 ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম, 7 বার তোমাকে কল করছি, তুমি কল ধরলে না এবং তুমি আসলেও না। সেটি তখন সাকিব বললো, ও ব্যাপার, এই ব্যাপার, এর জন্য তুমি রাগ করতেছো? আরে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর মোবাইল সাইলেন্ট ছিল, তার জন্য আমি বুঝতে পারিনি। তো সে বললে, দেখো কানে ধরছে, আর এরকম হবে না। সে তখন বললো, না কানে ধরলে কাম হবে না, তুমি আমাকে জড়িয়ে ধরো, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। তো সে বললো, এই রাস্তার মধ্যে এখানে এরকম জড়িয়ে ধরা অসম্ভব, মানুষজন দেখবে এবং দেখে কি বলবে। সে বললো, আমি সেটা শুনতেছি না, আমি যা বলছি তাই করো, তুমি জড়িয়ে না ধরো আমি তোমার সঙ্গে কথা বলবো না, জড়িয়ে না ধরলে। তো সে উপায় না পেয়ে এদিকে দিয়ে তাকিয়ে দেখে কেউ নাই, তো তখন সে তাকে একদম জড়িয়ে ধরে। যখন জড়িয়ে ধরে সেও তাকে সাপটে একদম জড়িয়ে ধরার পর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর বলে, আচ্ছা হয়েছে তো, এখন তো কথা বলো। সে বললো, ছাড়লে কেন এখনই? এই তো ধরলে। তখন সাকিব বললো, এই তো ধরলাম মানে এটা কি আমাদের তোমার বাড়ি আমার বাড়ি পেয়েছো নাকি? রাস্তা, এখানে এরকম করলে মানুষজন ভাববে যে কোনো বকাটে ছেলে মেয়ে এরকম রাস্তায় অভদ্রামি করতেছে, অসভ্য, সেগুলো বলবে না। সে বললো, মানুষ কি বলে না বলে সেটা আমার দেখার বিষয় না। তো সেইভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা আবার কলেজের দিকে চলে যায় এবং যাওয়ার সময় বলে, আরে তোমার আর বেশি দিন এরকম ভাবে তোমার চলা লাগবে না, কারণ সামনের মাসে আমার বাবা আসতেছে এবং বাবা আসলে আমাদের বিয়ে পড়িয়ে দেবে এবং তারপর যত খুশি জড়িয়ে ধরতে বলো বা কি করতে বলো রুমের ভিতরে তখন করতে পারবো, তখন মজা হবে না। তখন বললো, যা দুষ্টু, সেটা বলে সেই শরম পায় এবং দুজন একসাথে কলেজের দিকে চলতে লাগে এবং বেশ কিছুদিন ক্লাস করার পর তারা বাড়িতে চলে আসে এবং সেরকম ভাবেই চলতে থাকে তাদের প্রেম ভালোবাসা। এদিকে শান্ত, শিমুল নামের একটি তার বন্ধু ছিল, তাদের বাড়িতে কোনো মানুষ না থাকায় সে তাদের বাড়িতে আসে এবং দুজনে এটা ওটা করে এবং সন্ধ্যার দিকে তার মা তাদের বাড়িতে চলে আসে এবং তখন শান্ত যাওয়ার জন্য বাহির হয়। তখনই বলে যে, এত রাত হয়ে গেছে, তুমি লাগলে থেকে যেতে। তারা ছিল আবার হিন্দু পরিবার, তো বললো, আরে না কিছু হবে না, আমি বাড়ি চলে যেতে পারবো। তো তাদের বাড়ি থেকে মোটামুটি ভালোই একটা দূর, মোটামুটি 1 কিলোমিটার হবে, 10 মিনিটের রাস্তা হবে হেঁটে গেলে। তো সেখানে থেকে যাওয়ার জন্য মানে যখনই বের হবে তখনই বললো যে, এরকম ঘটনা ঘটে, পাশে শ্মশান আছে, তো দেখে শুনে যাইও। তো অনেক কিছু বললো, বলার পর বললা, শ্মশান আছে নাকি? আছে, আমি সেগুলো থেকে ভয় পাই না, তো সেগুলো কোনো বিষয় না। তখন শিমুলের মা বলল, দেখ তুই যে এত ভয় পাস, শান্তকে দেখ কিরকম সাহসী ছেলে, আর তুই তো রাত্রেবেলা পেটসাপ লাগলেও আমাকে ডেকে তুলিস, আর তুই এরকম ভয় পাচ্ছিস, শান্তকে দেখে শিখ। সে তখন বলতে লাগলো, অত সাহস ভালো না, শান্তর সাহস আছে তো ভালোই। সে তখন পরে আসার পর সে তখন এটা ওটা বললে সেখান থেকে চলে গেল এবং রাস্তায় যখন যাচ্ছিল শ্মশান ঘাট পার হয়ে একটি শিমুল গাছ ছিল অনেক বড়, তো সেই গাছ থেকে জানি কি একটা মর্মর আওয়াজ হচ্ছিল, সেটি দেখে সে ভয় পেয়ে গেল এবং সে ভয় পেত না, কিন্তু ভয় এখন তার লাগে যে সাকিবের সাথে ঘটনা ঘটার পর থেকেই এখন শান্ত আগে অনেক সাহসী ছিল, কিন্তু তার সেরকম একটা ভয় কাজ করে যে এত বড় ঘটনা নিজের চোখে সব দেখছে, তার জন্য তার এখন অল্প অল্প ভয় ভয় কাজ করে।
তো কিছুক্ষণ হাঁটার পর শ্মশান থেকে সেই শিমুল গাছে কি একটা কালো অবয়ব এক লাফে সেই গাছে উঠে, সেই গাছ থেকে আরেক লাফ দিয়ে একদম শান্তর কাছে চলে আসে। সেটি দেখে শান্ত এমন ভয় পায় এমন 5 মিনিট ঘুরে দৌড়ে দেয়, এক দৌড়ে আবার শিমুলদের বাড়িতে চলে এসে। তো যখন তাদের বাড়িতে আসলো একটা চিৎকার দিয়ে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে রইল। তখনই শিমুলের মা তাদের বাড়ি থেকে বের হয়ে দেখে যে এটা শান্ত। তো তাকে দেখে সাকিব এবং তার মা ধরাধরি করে ঘরে নিয়ে শুইয়ে দেয় এবং তাকে শুইয়ে রেখে যখন ঘরে আসে দেখে যে তার মোবাইলে তার শান্তর মা ফোন করতেছে বারবার। তো তখন কি বলবে, সে যদি বলে এত রাত্রেবেলা, তার মা হয়তো আরো অনেক কোনো কিছু মনে করবে। তো সেটা ভেবে সে তখন বললো যে শান্ত আমাদের বাড়িতেই আছে, সে মোবাইল আমার রুমে চার্জ দিয়েছে, তার জন্য ফোন ধরতে পারেনি। দেখে 2-3 বার ফোন এসেছিল আগে, তো তার জন্য সেটা বললো এবং বলে ফোনটা রেখে দিল। এদিকে রেখে দিয়ে শান্তকে তখন আর রাত অনেক হয়েছে, ঘুমাবে তো না জাগিয়ে তারা দুজন ওখানে শুইলো এবং শান্তর সাকিবের মা শিমুলের মা তখন বাড়িতে পায়চারি করতেছিল যে হঠাৎ কি হলো, এরকম কি হলো সেরকম ভাবে কোনো কিছু বললো যে সকালবেলা সব দেখা যাবে, তার মুখ থেকে শোনা যাবে। তো সেটি ভেবে সে এসে শুয়ে পড়লো এবং সকালবেলা উঠে নামাজ পড়ে তখন তারপর তার অভ্যাস ছিল চা খাওয়ার জন্য। তো সে চা বানানোর জন্য সব রেডি করতে থাকে। সেই সময় শান্ত তো তাদের বাড়িতে অজ্ঞান হয়েছিল। তো শান্তর মা এবং ছোট ভাই তাদের বাড়িতে চলে আসে। এই সকালে চলে আসার পরে শিমুলের মার কাছে সবকিছু মানে তার বিষয়ে জানতে চায় যে তাদের বাড়িতে রাত্রে ছিল কোনো অঘটন, কোনো কিছু হয়েছে নাকি। মায়ের মন তো তার জন্য তার মনে যেন কিবা একটা লাগতেছিল, সেটি তখন বলে এবং চা হচ্ছিল। তো তাদেরকে চা দিয়ে খাওয়ার জন্য তারা চা খেতে খেতে তখন শিমুলের মা শান্তর মাকে সমস্ত কিছু খুলে বলে যে এরকম ঘটনা, আর তার মুখ থেকে শুনতে পারবেন কি হয়েছে না হয়েছে। তো তখন তাকে তার রুমে যে দেখে সে ঘুম থেকে উঠে পড়ছে এবং তার মুখে সমস্ত কথা শুনে এবং বলে যে তোকে এত রাত করে এরকম ভাবে যেতে বলছিল, সমস্ত কিছু বকাবকি করার পর সে তার মা তার ভাই তাকে নিয়ে বাড়ি চলে আসে এবং সে তার শরীরটা ভালো না, সে বাইরে টাইরে যেত না, সে সারাদিন ঘরের ভিতরে বসে থাকতো এবং সে তখন শুয়েছিল। আর এদিকে পরের দিন সকালবেলা সে তো শান্ত তার কলেজে যায়নি। তো সাকিব আবার ওই দিনকে অল্প আগে ঘুম থেকে উঠছে, ওঠার পর সে কলেজে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল রাস্তায়। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তখন হুরায়রা আসে এবং আসার পর শান্ত বলে আমি 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানে, আজকে তোমার এত লেট হলো কে বলো। তখন হুরায়রা বলে মিথ্যা বলার জায়গা পাবনি, তুমি 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছো, আমাকে 1 ঘন্টা বলতেছো। তখন সাকিব বললো তুমি কিভাবে জানলে যে আমি 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। তখন বললো আরে তোমার ঘুম থেকে উঠতেই তো তোমার 8:30-9টা বাজে, যদি 8:30টায় আসো তাহলে এখন 9:45। তো তুমি 15 মিনিট ধরে এখানে বসে আছো, এটা আবার কি। তখন সাকিব বললো তুমি তো ভালোই একদম অঙ্ক মিলাতে পারো। তো সেরকম ভাবে কিছুক্ষণ কথা বলার পর তারা কলেজের দিকে যেতে লাগলো। কলেজে ক্লাস করে তারা সেরকম ভাবে বাড়ি চলে আসে। এদিকে যখন শান্ত ঘুমাইতেছিল তখন শান্তর মাথার কাছে যাওয়ার পর বলে বাবা ওঠ, ভাত খেতে হবে। তখন শান্ত তার মাকে বলে তুই কেন আসছিস এখানে, কি জন্য আসছিস, তুই চলে যা এখান থেকে। তার মাকে এরকম ভাবে তুই তুকারি করা, সেটা তার মা কোনো কিছুতে বিশ্বাস করতে পারতেছে না। তার মাকে ধমকাচ্ছে এবং গালি মারছে এবং তুই করে কথা বলতেছে। তখন এরকম অবস্থা দেখে
তখন শান্তর মা তার ছোট ভাইকে দিয়ে সাকিবদের বাড়িতে খবর পাঠায় এবং দেখে সাকিব কলেজে গেছে, এখনো আসেনি। তার মাকে সমস্ত কিছু খুলে বলার পর তার মা তার ভাইয়ের সাথেই, মানে শান্তর ছোট ভাইয়ের সাথে তাদের বাড়িতে আসে। আসার পর এরকম অবস্থা দেখে সে তখন দেরি না করে ডাইরেক্ট সাকিবকে কল করে সমস্ত কিছু খুলে বলার পর সেটা শুনে সাকিবের মনটা খারাপ হয়ে গেল। তখন হুরায়রা পরে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, কল করছিল আর কি বললো, তোমার মনটা এরকম খারাপ হয়ে গেল কেন কলে কথা বলেই? তখন সাকিব বলল যে মা কল করছিল এবং শান্ত নাকি এরকম এরকম করতেছে, এরকম একটা অবস্থা হয়ে আছে, তার জন্য মনটা খারাপ হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো তাকে সে সেখানে রেখে তাড়াতাড়ি তড়িঘড়ি করে সে তার বাড়িতে যাওয়ার জন্য আগায় এবং বাড়িতে চলে যেতে লাগে। তখন হুরায়রা পরি যতক্ষণ পর্যন্ত সাকিবকে দেখা যাইতেছিল ততক্ষণ পর্যন্ত তার পিছনের দিকে এরকম ভাবে একদিন তার চেয়েছিল, এবং যখন সে আড়াল হয়ে গেল সেও তখন আর সেখানে দাঁড়ালো না। হুরায়রা পরি তার বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে চলে গেল। এবং বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হওয়ার পর হুরায়রা পরি সাকিবকে অনেকবার কল দিয়েছে, কিন্তু সে কল ধরতেছে না। কি জন্য কল ধরতেছে না তা তো বুঝতে পারতেছে না, এবং বাড়িতে কি হয়েছে সে তো ভালো করে কোনো কিছু বললোই না। সে তাকে সেখানে রেখেই চলে গেল। তো সে ফোন না ধরলে তো সে কোনো কিছু বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না। তো এদিকে সাকিব যখন শান্ত রুমে যায়, রুমে যাওয়ার পরেই তখন শান্ত তখন বলল, ওই তুই কে রে, তুই কেন আসছিস আমার এখানে, এখান থেকে চলে যা বলতেছি, কি জন্য আসছিস তুই এখানে? তো সেটা শুনে সাকিব তখন বলল, কি রে, কি ব্যাপার, তোকে আবার কোন পরী ধরলো রে, কোন পরী তোকে আবার উপরে ভর করলো, সেটা বল আমাকে। যেটা বলার পরেই শান্ত সাকিবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। সেটা দেখে সে শান্ত রুম থেকে এক দৌড়ে বেরিয়ে চলে আসলো। তখন তাড়াতাড়ি তার রুমে গিয়ে তার দরজাটা আটকে দেওয়া হলো। আটকে দিয়ে তখন সাকিব বলল যে এটাতে কোনো খারাপ বিষয়, অশরীরী হয়তো কোনো হয়েছে, ভর করছে, কোনো পেতনি হয়তো খারাপ শক্তি ভর করতে পারে তার উপরে, তুমি এক কাজ করো। সেখানে তখন সাকিবের মা, শান্তর মা এবং তার ভাই চারজন ছিল। তারা বললো, এখন আর কোনো দেরি করার কোনো প্রশ্নই আসে না, তাড়াতাড়ি তোমরা জিন সাধক লোকটাকে কল করে তাকে আসতে খুললে বলো এরকম এরকম ঘটনা। তখন সাকিব বললো কি যে কল তো করবো, কিন্তু নাম্বারটা তো কোথায় রাখছি সেটা খুঁজে পাচ্ছি না, সেটা তো হারিয়ে ফেলছি। আর মসজিদের ইমামের কাছে হয়তো খবর নিতে পারতাম, কিন্তু মসজিদের সেই ইমামটাও তো চেঞ্জ হয়েছে, এখন তো অন্য ইমাম আমাদের মসজিদে, সেই আগের ইমামটা নেই, তো এখন কি করবো? এদিকে হুরায়রা পরি বিলকিস পরীকে স্মরণ করে এবং তাকে আসার জন্য অনুরোধ করে। বেশ কিছুক্ষণ পর বিলকিস পরি হুরায়রা পরির কাছে আসে। আসার পর জিজ্ঞাসা করে, কি ব্যাপারে এরকম জরুরি ভাবে থাকলি, কি জন্য? তো তখন বিলকিস পরি বলল, তুই তো নিজেই সমস্ত কিছু খোঁজ খবর করতে পারিস, খোঁজ খবর নিতে পারিস, সেটার জন্য আমাকে ডাকার কি দরকার? তুই কি ভুলে গেছিস, তুই তো একজন মানুষের মতন শব্দ ব্যবহার করতেছিস, তুই যে একজন জিন, তুই সেটা নিশ্চয় ভুলে যাসনি। আমার তো মনে হতো তুই মানুষের কাছে থাকতে থাকতে সমস্ত কিছু ভুলে গেছিস, তার জন্যই এরকম হচ্ছে। তখন হুরায়রা পরি বললে, আরে তাই তো, আমি তো সবকিছু নিজেই করতে পারি। আসলেই তোর কথাই ঠিক, আমি সমস্ত কিছু ভুলতে বসছিলাম, আমি মানুষের কাছে থাকতে থাকতে সমস্ত কিছু। তখন সে নিজে ক্ষমতা ব্যবহার করে শান্তদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখতে পেল। এবং তখন বিলকিস পরি বললো, কি ব্যাপার, কি দেখতে পেলি, বল আমাকে শুনি। তখন হুরায়রা পরি বললো, আরে ওই শ্মশানের পেতনি শান্তর উপর ভর করছে এবং কিছুদিনের মধ্যে হয়তো শান্তকে মেরে ফেলবে, কারণ সেদিন রাত্রেবেলাও সে যখন আসছিল সে তখনই শ্মশানের খারাপ পেতনিটা তার উপর ভর করছে এবং তাকে মেরে ফেলবে। সে তখন বিলকিস পরি বলল, তাকে তো আমাদের সাহায্য করা দরকার তাহলে, কারণ না হলে সে মারা যাবে এবং তাকে মেরে ফেলবে।
তখন হুড়াহুড়ি বললো, আরে তাকে মেরে ফেলুক না, মেরে ফেললে আমরা কেন কিচ্ছু বলবো না, কারণ তার কারণে সেদিনকে আমার এই অবস্থা হয়েছিল। তাকে আমি নিয়ে যেতে পারিনি। সে যদি এরকম কোনো কিছু না করতো এতদিনে হয়তো আমি তাকে জিন বানিয়ে ফেলতাম এবং জিন রাজ্যে নিয়ে বসবাস করতে পারতাম। সে তখন বিলকিস পরি বললো, আরে দেখ তুই আমি যেরকম বান্ধবী, তোর কোনো ক্ষতি হলে যেরকম আমি সহ্য করতে পারবো না, এবং আমার কোনো ক্ষতি হলে কিন্তু তুই সহ্য করতে পারবি না, বল। সে বললো, হ্যাঁ তা তো ঠিক। বললো যে এটা যদি ঠিক হয় তাদেরটাও ঠিক, কারণ তারাও একদম ঘনিষ্ঠ বন্ধু, একে অপরের বিপদে সবসময় আর ছোটবেলাতেই একসাথে মানুষ হয়েছে। কারো কেউ কোনো কিছু হলে কেউ কোনো কিছু মানতে পারবে তুই বল? তার জন্য তো সেরকম করছে। তো সে তখন নিজের ভুলটা বুঝতে পারলো, বললো যে হ্যাঁ ঠিকই বলছিস, আমাদের তাদেরকে সাহায্য করা দরকার, চল তাহলে আমরা ওখানে যাই দেখি বিষয়টা। তো তখন দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে তারা দুজন জানালা দিয়ে বেরিয়ে আকাশে উড়াল দিল। অনেকদিন পর আকাশে উঠতেছে এরকম ভাবের ভোরেরা বুড়ি, তারও অনেক ভালো লাগতেছিল উড়ে উড়ে। তখন শান্তদের বাড়িতে চলে আসে। আসার পর তখন জানালা দিয়ে এবং দেখে যে বিছানার উপর শ্মশানের সেই পেতনিটা শুয়ে বসে আছে এবং শান্ত তার পাশে শুয়ে আছে, সেটা দেখে তারা সেখান থেকে আবার আকাশে উড়াল দিয়ে তুলতে লাগে এবং বলতে লাগে যে এটা অনেক শক্তিশালী একটা পরী, সেটা সাথে করা আমাদের কম্য নয়, এটাকে করতে হবে, সারাতে হবে। এটা সারাতে যে কোনো শক্তিশালী জিন কিংবা হুজুর কবিরাজের প্রয়োজন হবে। তো তারা উঠছিল আর এবং দুজনে কথাবার্তা বলতেছিল। তখন বললো যে ওরা তো সেই জিন সাধক হুজুরের সাথে দেখা করার জন্য করতেছে, ওরা খোঁজ করতেছে, কিন্তু ওরা তো পাইতেছে না। এটা যদি আমরা করে দিই তাহলে তো সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো সুতরাং এক কাজ কর, আমরা তো ডাইরেক্ট হুজুরের সাথে দেখা করতে পারবো না এবং ডাইরেক্ট কথা বললে হয়তো আমাদের সমস্যা হতে পারে। তুই এক কাজ কর, যে রুকিয়া পরী আছে আমাদের জিন রাজ্যে, তুই রুকিয়া পরীর একটা ভালো বন্ধু হচ্ছে হায়দর জিন। হায়দর জিন সেই হুজুরের সাথেই থাকে এবং রুকিয়া পরীকে সমস্ত কিছু খুলে বলার পর রুকিয়া পরী সেই হায়দর জিনকে বলবে, বলার পর হায়দর জিন কবিরাজকে বলবে, বলার পর সে একটা ব্যবস্থা করতে পারবে এবং তাকে বাঁচাতে পারবে। এটা করতে হবে একদিন, কালকে দিনের ভিতরে এটা করতে হবে, কারণ এর ভিতরে না করলে হয়তো সেই শ্মশানের পেতনিরা তাকে মেরে ফেলবে। তো সেটা বললে তাকে বিদায় দিয়ে সে তার নিজের রুমে আবার চলে আসে। নিজের রুমে আসার পর দেখে যে দরজা খটখট করতেছে, মানে তার মা তাকে ডাকতেছে। তখন সে তড়িঘড়ি করে দরজা খুললো, খোলার পরে বলতেছে, এতক্ষণ ধরে ডাকতেছি, কোথায় ছিলি তুই? তখন বললো, আরে মা পড়তেছিলাম, হঠাৎ করে টেবিলের মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এখান থেকে ডাকতেছো। সে বললো, বলো কি জন্য ডাকতেছো? তখন তার মা বললো, বলো কি জন্য ডাকতেছি, মানে রাত্রে কয়টা বাজে দেখছিস? 10টা পার হয়ে গেছে, তোর খেতে হবে না নাকি? সে বললো, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। তখন সে কিছুক্ষণ পর সেখান থেকে খাওয়ার টেবিলে চলে যায় এবং খাওয়া দাওয়া করে রুমে এসে আবার শুয়ে পড়ে। এবং এদিকে শান্তর বাড়িতে তো পুরা হুলস্থুল, কান্নাকাটির মতন হয়ে গেছে। শান্ত রুমে যে তাকে তেড়ে আসে একদম মারার জন্য, এরকম অবস্থা শান্তর হয়ে গেছে। এরকম অবস্থা দেখে শান্তর মা তো খালি কাঁদতেছে এবং আল্লাহর কাছে বলতেছে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, সব নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে এবং বলতেছে কিভাবে কি করব। সেই হুজুরের নাম্বারও নেই যে হুজুরকে নিয়ে আসবে। তো আবার সাকিবের মা শান্তর মাকে সান্ত্বনা দিচ্ছে যে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকলে আল্লাহ নিশ্চয় সাহায্য করবে, কারণ মা বাবার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না। অনেক কিছু বলতেছিল এবং সান্ত্বনা দিচ্ছিল যাতে এত কষ্ট না পায়। শান্তর মাও কোনো কিছু করতে পারতেছিল না। সাকিবের মার মোবাইলে আগে একটা মোবাইল ছিল, সেই মোবাইলে কবিরাজের নাম্বারটা ছিল, সেই মোবাইলটাও খারাপ হয়ে গেছে, অন্য আরেকটা নতুন মোবাইল কিনছে। আগের মোবাইলটা থাকলে তা তো নাম্বারটা নিতে পারতো, নাম্বারটা দিয়ে কল করে সেই জিন সাধককে সমস্ত কিছু বলতে পারতো এবং জিন সাধক এসে সমস্যা হয়তো সমাধান করে দিতে পারতো। কিন্তু তাকেও কোনোভাবেই, মানে তার বাড়ির অ্যাড্রেসও
সেরকম ভাবে ভালো করে জানে না, কিন্তু নাম্বারটা ছিল, নাম্বারটা দিয়েই সব কিছু সমাধান হয়ে যেত। কারণ জিন সাধক লোকটার বাড়িতে তারা যায়নি, জিন সাধক লোকটা সাকিবদের বাড়িতে নিজে আসছিল। তো যদি তারা যেত তো হয়তো ভালো করে ঠিকানা জানা থাকতো, সে যেতে পারতো। তো মোটামুটি যতদিনে 4.5-5 বছর হয়ে গেছে, অনেক দিনের কথা। তো নাম্বারটা থাকলেও হয়তো খুঁজে বের করতে পারতো তথাপি, কিন্তু নাম্বারটা নেই, মোবাইলটাই নেই, তো নাম্বারটা কোথা থেকে খুঁজে বের করবে? তো তো শান্ত ব্যাপারে ভাবতে ভাবতে তারও অনেক কষ্ট লাগতেছিল সাকিবের। সে তখন বসে বসে সাকিবের কথা, যে সাকিব শান্তের কথা ভাবতেছিল, সেই সময়ই তার মোবাইলে রিং বেজে ওঠে এবং দেখতে পায় যে তার হুমায়রা ভুঁড়ি কল করছে তাকে। তো সে কলটা রিসিভ করে বলে যে হ্যাঁ বলো। সে যখন হুমায়রা ভুঁড়ি বললো, সে যে চলে গেলে তারপর একটা কলও করলে না, হঠাৎ করে কি হলো না হলো কোনো কিছু তো আমাকে জানালেও না। তখন সাকিব বললো, আরে আমার বন্ধুটা খুবই একটা অসুস্থ, খুবই একটা সমস্যার মধ্যে আছে, তার জন্য আমি সেরকম ভাবে চলে আসি, তার জন্য আমি দুঃখিত। আর সে পুরো অসুস্থ, তার জন্য আমি এখন তাদের বাড়িতে আছি, একদম পরে বাড়িতে গিয়ে কল দিচ্ছি, হ্যাঁ, সেটা বলে ফোনটা রেখে দেয়। তো এদিকে সেই বিলকিস পরি যায় রুকিয়া পরির সাথে দেখা করতে। দেখা করে সমস্ত কিছু খুলে বলার পর বলে, রুকিয়া পরি বলে, তো এখন আমি কি করতে পারি বল আমাকে। তখন বিলকিস পরি বলে যে তুই এক কাজ কর, তোর সঙ্গে তো হাইড্রোজেনের আছে, তো ওকে, ওর সাথে আমার অল্প দেখা করিয়ে দে। দেখা করার পর আমি সমস্ত কিছু ওকে বলার পরে ও একটা কাজ করে দিবে। তো তাকে সেই মুহূর্তেই রুকিয়া পরি হায়দর ফকিরকে স্মরণ করে, এবং স্মরণ করার সঙ্গে সঙ্গে হায়দর দিন সেখানে চলে আসে। এবং দিন চলে আসার পর যখন তাদের সামনে দৃশ্যমান হয়, তখন বিলকিস পরি তাকে দেখে একদম ফিদা হয়ে যায়, এত সুন্দর দেখতে একদম। তাকে দেখে তার দিকে কোনো পলকই পড়ছে না, এরকম ভাবে মোটামুটি 5 মিনিট তাকিয়ে থাকার পর রুকিয়া পরি তাকে ঝাঁকিতে বললে, আরে কি ব্যাপার, তুই এরকম ভাবে তাকিয়ে আছিস কেন, কি বলবি সেটা বল তাকে। তখন বললো, হ্যাঁ 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 বলতেছি। তখন সমস্ত কিছু খুলে বলে, যেরকম এরকম ঘটনা, এরকম এরকম হয়েছে, তো তুমি গিয়ে দিন সাধক লোকটাকে বলো এবং সে যেন তাকে মানে এই বিপদের হাত থেকে রক্ষা করে। তো সেটা শুনে সে সেখান থেকে হায়দর দিন চলে যায়, এবং চলে যাওয়ার পর দিন সাধক লোকটাকে সমস্ত কিছু খুলে বলার পর দিন সাধক লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকেই যাচ্ছি তাদের বাড়িতে। এটা বলে হায়দর দিন সেখান থেকে চলে যায়। এবং এদিকে বিলকিস পরি এবং রুকিয়া পরি রুকিয়া পরিকে বললো যে আমি তো প্রথম দেখে তাকে ভালোবেসে ফেলছি, একদম ফিদা হয়ে গেছি। তখন রুকিয়া পরি বললো, ফিদা হয়ে লাভ নেই, সে এখন আমার দখলে, তাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, তার ফিদা হয়ে লাভ নেই। তখন বিলকিস বললো, আচ্ছা মহারানী, ঠিক আছে, আপনি তো ভবিষ্যতে আমাদের মহারানী হবেন, তো এখান থেকে বলি। সেটা বলে সে সেখান থেকে চলে যায়। এবং আর কি, তো এভাবে কান্নাকাটি করার মধ্যে আরো একটি রাত কেটে যায়, এবং তারা সেরকম ভাবে একটি রাত কাটানোর পর এদিকে তো কান্নাকাটি পুরা, আল্লাহর কাছে খালি দোয়া করতেছে, এরকম ভাবে কান্নাকাটি করতেছে এবং তাকে সান্ত্বনা দিতে সাকিবের মা, তারাও তো সেদিন সেখানে ছিল, বাড়ি চলে যায়নি, তাদের বাড়িতে ছিল সারা রাত। এরকম ভাবে কান্নাকাটির মধ্যে চলে যায় সারা রাত। তো পরের দিন সকালবেলা তারা বাড়িতে চলে যায়, বললো যে আমরা এখন যাই, পরে আবার আসবো, সেটি নেবে। তখন সাকিব চলে যায়, সাকিব এবং শান্তর ছোট ভাই দুজনে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে যখন আসতেছিল, তখন রাস্তায় দেখে একটা বৃদ্ধ লোক, হাতে লাঠি, গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা, গলায় একটা গামছা ঝুলানো, সে মানে
তাদের দিকে আসতেছে, সেগুলো সেটি দেখে সে তখন লোকটিকে চিনতে পায় যে এটি সেই জিন সাধক লোকটি। তো তাকে দেখে সে দৌড়ে এগিয়ে যায়, যাওয়ার পর তাকে বলে, আপনি অমুক না? তো লোকটি বলে, হ্যাঁ আমি অমুক, তুমি আমাকে চিনতে পারছো? তো সেটি দেখে সে তাকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে এবং চা নাস্তা দেয় খেতে। তো খাইয়ে টাইয়ে তাদের নিয়ে শান্তরদের বাড়িতে চলে যায়। তাকে দেখে সবাই খুশি এবং শান্তর মা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাতে থাকে এবং বলতে থাকে, তোমার জন্য এত কিছু সম্ভব হচ্ছে, ধন্যবাদ তোমাকে আল্লাহ, এরকম ভাবে বলতে থাকে। এবং তারপর লোকটিকে শান্ত রুমে নিয়ে যাওয়ার পর সেই জিন সাধক লোকটি তার শান্তর কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে বলতে লাগে, তুই কে, কেন আসছিস এখানে, বল কি উদ্দেশ্য তোর? তো তখন শান্ত বলতেছিল, শান্ত মানে তার ভিতরে থাকা প্রেতাত্মাটি বলতেছিল, তখন বলতেছিল, আমি শ্মশানে থাকি এবং সে আমাদের চলার পথে আসছিল, তার জন্য আমি তাকে ধরছি। এবং সে আমাদের চলার পথে আসছিল কেন, হয়তো রাত করে, তার জন্য ধরছি। আর আমি এখান থেকে যাব না, তাকে একদম মেরে ফেলবো আমি। তো তখন জিনসাধক লোকটি বললো, তোর তো কোনো ক্ষতি করেনি, তুই তাকে মেরে ফেলবি কেন? তোর তো চলার পথেটা আমাদের পৃথিবী, তুই সে তো জানতো না তুই সেখানে আসিস, তুই তাকে ছেড়ে চলে যাবে কিনা বল? সে তখন বললো, না আমি এখান থেকে যাব না, তুই কিছু করতে পারবি না, তুই চলে যা এখান থেকে, আমি তাকে নিয়ে যাব এবং মেরে ফেলবো তাকে। তখন জিন সাধক লোকটি কি একটা শিশির থেকে কি একটা বের করে তার নাকের মধ্যে দিল এবং তখন শান্ত চিৎকার করে উঠলো। উঠার পর সে তখন বললো, বন্ধ কর সব, আমি তাকে মেরে ফেলবো এখন, কিন্তু তুই চলে যা এখান থেকে, তুই কিচ্ছু করতে পারবি না। তখন তার জিন সাধক লোকটি মানে কবিরাজটির সাথে হায়দর জিন ছিল, তখন সে আরেকটা বুদ্ধি শিখিয়ে দেয়, তার চোখে নাকের মধ্যে আবি যাবি কি ঠিক আছে, তোকে আমি ছেড়ে দেবো, তুই যে আবার পরবর্তী সময় এখানে আসবি না তার প্রমাণ কি? তুই একদম সারা জীবনের জন্য এখান থেকে চলে যাবি, তুই আবার কখনো এখানে আসতে পারবি না, তুই সেটা বল, তারপর তোকে এখান থেকে ছেড়ে দেবো, না হলে তোকে এখানে বন্দি করে রাখবো আমি, সেটা আমি আগে থেকে বলছি। তখন তো বেশ কিছুক্ষণ এরকম বলার পর সে তাকে ছেড়ে চলে যায় এবং বলে যে, আমি জীবনে আর এখানে আসবো না, আমাকে মাফ করে দিন। সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এবং বলে যে, আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, তাকে আর কোনো দিনও এরকম ভাবে কোনো কিছু করবো না, সেটা বলে সে সেখান থেকে চলে যায়। এবং তখন জিন সাধক লোকটি বলে, সে চলে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না, আমি আশা করি এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, যদিও হয় আমাকে জানাবেন এরকম। আর এই পেতনি মানে এই খারাপ প্রেতাত্মাটি মানে তার শরীরে আর ভর করতে পারবে না, বেশ কিছু তাবিজ কবচ তাদেরকে দিয়ে যায় এবং তাকে পরিধান করতে বলে, বাড়িতে লাগিয়ে দিতে বলে, এর পরবর্তীতে আর কোনো কিছু হবে না বলে সে জিন সাধক লোকটা বলে আর কি সেটা। তখন বেশ কিছু টাকা নিয়ে আসে শান্তর মা তাকে দেওয়ার জন্য, কিন্তু জিন সাধক লোকটি টাকাটা নিল না, না নিয়ে বলল যে, এই টাকাটা কোনো গরিব ইতিম বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে খাইয়ে দিয়েন, সেটাই আমার জন্য হাদিয়া। সেটা শুনে তারা আর কি বলবে, এত সৎ একজন মানুষ, তাকে আর কি বলবে। আল্লাহর কাছে শুকরিয়া জানাতে লাগলো এবং বলল যে, আমি অনেক নফল নামাজ পড়ছি এর জন্য। তখন জিন লোকটা বললো, হ্যাঁ আল্লাহ হয়তো আপনার কথা শুনছে, তার জন্যই হয়তো আমি আপনাদের বাড়িতে এসে এই কাজটা করতে পারলাম, হয়তো আপনার ডাকা সঠিক ছিল আল্লাহকে। সেটা বলে জিন লোকটি তখন সেখান থেকে কবিরাজটি মানে সেখান থেকে চলে যায়। যখন যাচ্ছিল তারা তখন হাঁ করে তার কথা শুনে তাকিয়েছিল যে, এত সৎ মানুষ, এত ইমানদার মানুষ কিভাবে হতে পারে।
ফেরেশতার মতো আসলো, এসে তাকে বাঁচিয়ে এবং আবার তাকে একদম সুস্থ করে চলে গেল। তো পরের দিন থেকে একদম শান্ত, একদম পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আগের মতো চলাফেরা ঘোরাফেরা করতেছে। তখন সেটা দেখে সবাই খুশি। এবং পরের দিন এদিকে সাকিব ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। রেডি হয়ে মানে সে হোরাইরাকে কল করে, দুজন মিলে সে কলেজে চলে যায়। চলে যাওয়ার পর তখন সাকিব বলে চলো ক্লাসে যাই, ক্লাস করতে হবে। তখন বললো আরে কিসের ক্লাস, আজকে তো এমনিতেই কোনো ক্লাস হবে না, আজকে না ডিসেম্বর মাসের একদম লাস্ট দিন, স্টার সানডে, তো স্যাটারডে, তো ওই দিন ক্লাস, ওই দিন তো কোনো ক্লাস হয় না, আজকে তো ঘোরাঘুরি করবো, আজকে কিসের ক্লাস হবে, এমনিতে ক্লাসে যেতে চাও না, আজকে তোমার ক্লাসে যাওয়া লাগে নাকি? তখন বললো ও আজকে যেটা আমার মনেই ছিল না। আসলে কি বলো তো, আসলে হচ্ছে শান্তকে নিয়ে এরকম টেনশনে ছিলাম না, আমার সমস্ত কিছু ভুলেই গেছি। তো এরকম আল্লাহর রহমতে সমস্ত কিছু সমাধান হয়ে গেছে, এখন আর অত কোনো টেনশন নেই। জানো, তার এরকম অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগেছিল, কারণ সে আমার একমাত্র বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে ছোটোবেলার থেকে উঠা বসা, তার এরকম বিপদে কি আমি ঠিক থাকতে পারি বলো? কারণ আমারও তো এরকম একটা অবস্থা হয়েছিল, তখনও সে যে আমার কত উপকার করেছে সেটা আমি নিজে দেখতে না পেলেও কিন্তু ভালোভাবে বুঝতে পারছি, এবং পরে শুনে ভালোভাবে জানতে পারছি যে এরকম একটা হয়েছে, আর এত কষ্ট করছে শান্ত আমার জন্য, আর আমি কি বসে থাকবো তার এরকম বিপদে, তুমি বলো? তো অনেক কথাই বললো এরকমভাবে, বলার পর তো এরকমভাবে অনেক কথা হলো এবং হাসি মশকরা মারা মজা টজা করে ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে চা কফি খেয়ে দুজনে চলে আসছিল। সেই সময়ই শান্ত সাকিবকে কল করে বলে যে হ্যালো। সাকিব বলে হ্যাঁ বল, কী ব্যাপার, তুই তো আজকে কলেজে আসলি না। তো তখন বললো আরে আমি ঘুম থেকে উঠলাম অল্প আগে, মা আমাকে ডেকে উঠিয়ে তোকে কল করতে বললো, কি যেন দরকার আছে, তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। তো সেটা বলে ফোন রেখে দিল এবং হুমায়রাকে বিদায় দিয়ে সে তাদের বাড়িতে চলে আসলো। তো তাদের বাড়িতে এসে দেখে তার মা, শান্তর মা, সাকিবের মা, তার ভাই সবাই এক জায়গাতেই রুমে বসে আছে। তো সেটি দেখে বলল কি ব্যাপার, তুমি এখানে যে? তখন সেখানে গিয়ে দেখে যে রান্না করে, অনেক কিছু রান্না করছে এবং রান্না করে ঘর লুট করে ফেলছে। সেগুলো দেখে তার তো পেটে একদম চুচু দৌড়াচ্ছে। তখন বললে এত দেরি লাগে তোর আসতে, তখন কখন তোকে কল করছে আসার জন্য, তুই এখন আসছিস? তখন বললো আরে মা, গাড়ি ছিল না, যে গাড়ি পাইছিলাম না, তার জন্য অল্প দেরি হলো আসতে। তখন বললো ঠিক আছে যা, হাত পা ধুয়ে দুজনে বস, আমরা খাবার দিচ্ছি তাদেরকে। তখন শান্ত তখন শান্ত রুমে যাওয়ার পর দেখতে পায় যে সে বসে বসে পাবজি খেলতেছে। সে বলতেছে আরে তুই এখানে কি করছিস বসে বসে? বললো যে আরে গেম খেলতেছি, পাবজি গেম খেলতেছি, রে কী করবো একা একা বসে বসে। তো সে তখন হাত পা ধুয়ে মোবাইল রেখে দুজনে হাত পা ধুয়ে বিছনায় বসে এবং কিছুক্ষণ পর তাদের মা খাবার নিয়ে আসে এবং খাবার দেওয়ার জন্য এত খাবার দেখে তার তো হুশ একদম উড়ে যাওয়ার মতো। সেগুলো দেখে খিদা যেন তাদের আরো বেশি বেড়ে গেছে। তো ঠিক মতো দুজন মিলে ঠিক মতো খেয়ে পেট একদম যেন খাওয়ার জন্য একদম গলা পর্যন্ত উঠে গেছে, এরকম একটা অবস্থা। বিকালবেলা তারা খেলতে যাইতে চেয়েছিল, কিন্তু তাদের পেট এত লোড হয়ে গেছে, এখন দৌড়াদৌড়ি করা সম্ভব হবে না। তো সেটা ভেবে তারা আর খেলতে গেল না। খেয়ে দিয়ে তারা কিছুক্ষণ রেস্ট করে তারা দুজন এক রুমেই শুয়ে পড়লো এবং পরের দিন মিলে কিছুক্ষণ পর বিকালবেলা সন্ধ্যার দিকে তারা বাড়ি চলে গেল তাদের বাড়িতে। এরকমভাবে চলতেছিল তাদের জীবন, সুখে শান্তিতে চলতেছিল। 1 মাস পর শান্ত এবং সাকিব গেছে তার বাবাকে আনতে, মানে তার বাবা বিদেশ থেকে আসতেছে।
তো গাড়ি নিয়ে গেছে তার বাবাকে আনতে। সাকিব আজকে খুশি, কেননা তার বাবা আসলে তার ভালোবাসার সঙ্গে বিয়ে দেবে তাকে, কারণ তার জন্য সে অনেক খুশি। তার বাবা আসতেছে, মানে আর কিছুদিন অপেক্ষা, তারপরে তার ভালোবাসার মানুষকে সে নিজের করে একদম পাবে, কারণ তার বাবা আসলে যে তাকে বিয়ে দিবে তার জন্য সে অনেক তার মনটা খুশিতে ফুরফুরা। তো তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে তাদের বাবা কখন আসবে তার জন্য। তো কিছুক্ষণ পর তাদের বাবা দেখে যে বিমান থেকে নামতেছে, নামার পর তারা গাড়ি নিয়ে তো দাঁড়িয়েছিল। তো তারা এগিয়ে গিয়ে লাগেজগুলো নেওয়ার পর তিনটা লাগেজ ছিল, দুটা মানে তাদেরকে দিল, একটা লাগেজ নিয়েছিল সেটা লুকিয়ে রাখছিল। সেই লাগেজগুলো নিয়ে তারা গাড়িতে বসে এবং গাড়ি বেশ কিছুক্ষণ পর তাদের বাড়িতে এসে থামে, এবং থামার পর যাদের আত্মীয় আছে তারা সবাই আসে তাদের বাড়িতে, সবার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসছে। তো সেই জিনিসগুলো তাদেরকে ভাগাভাগি করে দিচ্ছিল, এবং একটা লাগেজ লুকিয়ে রাখছিল, এবং সেখানে অন্য একটা জিনিস ছিল, সেই লাগেজটা যখন বার করে নিই অন্য লাগেজগুলো বার করে এবং সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিল। এবং বেশ কিছুক্ষণ পর তারা ভালোমন্দ জিজ্ঞাসা করে, যে জিনিসগুলো নিয়ে আসছিল সমস্ত কিছু দিয়ে তারা সবাই নিয়ে চলে যায়। এবং রাত্রেবেলা খাওয়ার সময় বেশ কিছু সময় আগে শান্তর মাকে ফোন করে এবং তাদের তিনজনকে আসতে বলে, এবং আসার পর একটা যে লুকিয়ে লাগেজ রেখেছিল সেখান থেকে শান্তর মা এবং সাকিবের মার জন্য শাড়ি ছিল, ওই শাড়িগুলো দুটো শাড়ি ছিল, দুজনকে দুটো শাড়ি, দামি শাড়ি ছিল, সেগুলো সবার সামনে দেয়নি কারণ সেগুলো এক্সট্রা ছিল, সেগুলো দেয়। এবং সেখান থেকে দুটো ল্যাপটপ, একটা মোবাইল বের করে শান্তকে একটা, সাকিবকে একটা, আর শান্তর বাইকে একটা মোবাইল দেয়, এবং দুজনকে দুটো ল্যাপটপ দেয়। সেগুলো নিয়ে তারা অনেক খুশি, এবং সবাই একসাথে মিলে বসে খাওয়া দাওয়া করে এবং হাসি খুশিতে কাটাতে লাগে। তো তখন আরও দুটো সোনার আংটি নিয়ে আসছিল, দুটো সোনার আংটি, একটা সাকিব একটা শান্ত, দুজন মানে তাদের জন্য না, তাদের বউ যে বিয়ে করাবে তাদের বউর জন্য দুটো আংটি আগে থেকে এনে রাখছে, যে এই দুটো আংটি একটা সাকিবের বউকে একটা শান্তর বউকে দিয়ে বরণ করা হবে, এটি বলে আংটি দুটো রেখে দিতে বললো। এবং বেশ কিছুক্ষণ পর একটা কম্বল নিয়ে আসলো গাড়ি, এই কম্বলের মধ্যেও 3-4টা কম্বল ছিল, একটা কম্বল শান্তদেরকেও দিয়ে দিল, অনেক দামি কম্বল ছিল, সেটা তারা সাদরে গ্রহণ করলো। তো সমস্ত কিছু দেওয়ার পর শান্তর মা বলতে লাগলো, এত জিনিস আনার কি দরকার ছিল, সামনে তো সাকিবের বিয়ে, তো বিয়েতে কত খরচ হবে না, এত কিছু আনার কি দরকার ছিল। তখন সাকিব বাবা বলতে লাগলো, আরে এটা কোনো বিষয় না, আর ওর বিয়ের সমস্ত কিছু আমি এক্সট্রা করে সব ভেবে রাখছি, এবং কি সামনে 30 তারিখে তাদের বিয়ে, এবং সেখানে আপনাদেরকেও যেতে হবে, আপনাদের ছাড়া তো আমরা যাবো না। তো তখন বললো যে ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি, রাত হয়েছে অনেক, তো এখন গিয়ে ঘুমাই। তো তখন তারা তিনজন সেখান থেকে চলে যাচ্ছিল, এবং চলে যাওয়ার পর শান্ত তো ল্যাপটপ নিয়ে সারা রাত ধরতে গেলে সে ল্যাপটপ, এটা নতুন ল্যাপটপ পাইছে না, নতুন ল্যাপটপ নিয়ে পড়েছিল, কিন্তু সাকিবের সেরকম কোনো কিছু আর ল্যাপটপের প্রতি সেরকম আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল যে তার বাবা আসছে, এখন তো তার বিয়ে, তো সে সকাল হলেই গুড নিউজটা এসে তার হুরায়রাকে দিতে পারবে, সে সেগুলো নিয়ে চিন্তা করছিল, ভাবতেছিল, ভাবতে ভাবতে তারা তখন ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা চা নাস্তা করে তারা কলেজে চলে যায়। কলেজে যাওয়ার পর তখন হুরায়রা বুড়ি বলে যে কী ব্যাপার, তোমার কি আজকে খুশি খুশি মনে হচ্ছে, কী ব্যাপার বলো। সে বললো, আছে কারণ আছে, একটা গুড নিউজ আছে। বলো তো তুমি কী গুড নিউজ আছে, তুমি বলতে পারো কি না। তখন বললো, তোমার বন্ধু সুস্থ হয়ে গেছে, সেজন্য হয়তো তুমি খুশি। সে বললো, সুস্থ তো সে কালকেই হয়ে গেছে, এটা না, অন্য আরেকটা গুড নিউজ আছে, তুমি বলতে পারলে না, তো আমি বলতেছি শোনো। আসলে কালকে বাবা বাড়িতে আসছে, এবং কি সামনে 30 তারিখে আমাদের বিয়ে ঠিক করছে, তুমি জানো না, তোমাদের বাড়ির তো কল করছিল, তুমি শোনোনি। সে বললো, না তো, কই না তো। সে তখন খুশিতে তাকে জড়িয়ে ধরলো এবং বললো কি যে
এতদিনে আমাদের মনের আশা পূর্ণ হতে চলছে। সেই খুশিতে তাকে জড়িয়ে ধরলো এবং তাকে নিয়ে অনেক গল্প করলো এবং বেশ কিছুক্ষণ পর একটা কফি হাউসে গিয়ে কফি খেতে লাগলো এবং তারা বসে বসে আলাপ করতে লাগলো। এবং তারা কলেজে যখন ফিরে আসলো তাদের বন্ধুগুলো সবাই বলতেছিল, কিরে তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন বললো, তোরা কীভাবে জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে? সে তখন বললো, তাদের বন্ধুরা তখন বললো, এটা জানার কি আছে, না জানার কি আছে, তো সবাই জানে যে তোদের প্রেম প্রীতির কথা এবং ঈশ্বর। তো সেরকম ভাবে সবার সঙ্গে হাসি মশকরা তামসা কলেজে করলো, বন্ধু বান্ধবীদের সাথে করে এবং সবাইকে দাওয়াত করলো। ঠিক আছে, তাদেরকে সবাইকে দাওয়াত করলাম, 30 তারিখে আসবে, 30 তারিখে আমার বিয়ে ঠিক হয়েছে। তো সেরকমভাবে তারা আলাপ আলোচনা করার পর, কথাবার্তা বলার পর সবাইকে বিদায় জানিয়ে তারা বাড়িতে চলে আসলো। এবং 2 দিন পর তার বাবা আরো 2জন লোককে নিয়ে তাদের বাড়িতে গেল। বিয়ে 3 তারিখ তো ঠিক করা হয়েছে, সেগুলো আর কি আলাপ আলোচনা করার জন্য, কিভাবে কি করবে সেগুলো শোনার জন্য, বলার জন্য হুমায়রাদের বাড়িতে চলে গেল এবং বিয়ের 3 তারিখের বিষয়ে কথাবার্তা বলতে লাগলো। হুমায়রাদের বাড়ি থেকে বলতেছিল, আর কিছুদিন পরে বিয়েটা দিলে ভালো হতো না, এখন তো পড়াশোনা করতেছে, এরকম এখন এই বিয়েটা দিতে হবে। তো তখন বলল, না আমি আবার কিছুদিন পরে বিদেশ চলে যাব, তো আমি দেশে থাকতে থাকতে এর ভিতরে তাদের বিয়েটা একদম সেরে তারপর যেতে চাইছি, তার জন্য বলতেছি যে না, বেশি দেরি করা উচিত হবে না, এখনই বিয়েটা দিয়ে তারপর আমি হয়তো চলে যাব। তখন সাকিবের মা বলল, আমাদের ওখানে বিয়ে হওয়া মানে ভাববেন যে মেয়ে আপনাদের বাসায় আছে, কারণ আমি বাড়িতে কাজের মেয়ে নিয়ে যাব না, আমি আমার মেয়ে হিসাবে আমি আমার পোলার বউকে নিয়ে যাব। তো এটা নিয়ে কোনো কিছু বলার নেই। আর অনেক কথা বললো, বলার পর তারা রাজি হলো। ঠিক আছে, তাহলে 30 তারিখে বিয়ে কনফার্ম দিয়ে সেখান থেকে মিঠামুখ করে আর কিছু কথাবার্তা আছে সমস্ত কিছু সেরে সেখান থেকে চলে আসলো তারা। তো যেদিন বিয়ে করতে যাবে সেদিনকার ঘটনা, তো সেদিন একটা গাড়ি নিয়ে সামান্য কিছু তারা, সে 6-7 জন লোক বিয়ে পড়ানোর জন্য যাচ্ছিল। সমস্ত লোকজনকে তার পরের দিনে দাওয়াত দেওয়া হচ্ছে। শান্ত তার আঙ্কেলকে জিজ্ঞাসা করলো, আর কোনো মানুষ যাবে না নাকি, আমরা এই কয়েকজনই যাব? সে তখন উত্তর দিল, না, এটা কখনো উচিত না যে বিয়ে পড়াতে অনেক লোক যেতে হবে এবং কি মেয়ের বাড়িতে গিয়ে এরকমভাবে খাওয়া দাওয়া এগুলো করা উচিত না। সমস্ত মানুষ আজকে তোমরা বিয়ে করিয়ে বউ তুলে নিয়ে আসো, তারপরের দিন সমস্ত আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, সমস্ত মানুষকে আমরাই খাওয়াবো, আমরা কনের বাড়িতে গিয়ে কেন তাদেরকে এরকম করব? তো সেটা বলে তারা সেখান থেকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায় এবং তার শান্ত তখন বলতেছিল, তুই যে সাজছিস, তো তোকে দেখে আজকে যদি সেই হুমায়রা পরি যদি তোকে দেখতে পেত, তো তোকে ছেড়ে হয়তো সে জিন্দিগিতে আর যেত না। তখন সাকিব বলল, আজকে শুভ দিনে সে অশুভ মেয়েটার নাম না নিলে কি ভালো হতো না? সে বাদ দিত এগুলো। তো এখন 2 বন্ধু আর কি হাসি মশকরা তামাশা করতেছিল। তো বেশ কিছুক্ষণ পর সেখানে বসে থাকার পর চা নাস্তা দিল তাদেরকে। খাওয়া দাওয়া করার পর কাজী সাহেব আসলো এবং আসার পর তাদের বিয়ের কাম আরম্ভ করলো। সমস্ত কিছু কাম ক্লিয়ার করার পর তখন তাকে কবুল বলতে বলা হলো। সে কবুল বলে দিল এবং সেইভাবে সে হুমায়রার রুমে গেল এবং সেখানে গিয়েও কাজী তাকে কবুল বলতে বললো, সে কবুল বলে দিল এবং তাদেরকে বিয়ে কমপ্লিট হয়ে গেল তাদের। তখন সমস্ত বিয়ের কাম ক্লিয়ার হওয়ার পর ইমাম সাহেব মোনাজাত করলো এবং মোনাজাতে সবার জন্য, তাদের বিয়ের জন্য দোয়া করলো এবং তারপর মিষ্টি মুখ করে সেখান থেকে চলে আসবে, মানে বিদায় নিবে। তখন বিদায়ের পালা আসলো। তখন হুরেরা তখন চিৎকার করে কাঁদতেছিল। হুরেরা কি জন্য যে কাঁদতেছে সে নিজেও জানে না, যদিও সে
একজন পরী, কিন্তু সে আছে আরেকজনের শরীরের ভিতরে থাকা সত্ত্বেও যে তার ওই বাড়ির মানুষের প্রতি এবং বাড়ির প্রতি এত একটা মায়া কাজ করবে, সে সেটা নিজেও ভাবতে পারেনি। সে নিজে নিজে কল্পনা করতে লাগলো মেয়েদের কি না জীবন, ছেলেদের জীবন কি আর মেয়েদের জীবন কি। সারা জীবন এক বাড়িতে মানুষ হয়ে তারপর বাকিটা জীবন আরেক পরের বাড়িতে যেয়ে কাটাতে হয়। সেটা কারো হয় ভালো, কারো হয় খারাপ। যার ভালো সে তো একদম জান্নাতের মতন শান্তি, আর যার খারাপ সে তো একদম জাহান্নামের থেকেও খারাপ, এত খারাপ হয় আর কি। সে সেগুলো ভাবতে ভাবতে নিজে মনে মনে কাঁদতেছিল, তার চোখের কোণে একদম পানি এসে গেল। তো সেখান থেকে সমস্ত কিছু হওয়ার পর, কার্যক্রম হওয়ার পর তারা চলে আসে তাদের বাড়িতে এবং হুরায়রাকে নিয়ে যায় একটি রুমে। সে একটা লম্বা ঘুমটাটা নিয়ে বিছানার উপরে বসেছিল। তো সে বসে বসে অনেক কিছু ভাবতেছিল, এত দিনের এত চাওয়া পাওয়া সবই পূরণ হবে, কারণ এত পরিলোকের সুখ শান্তি ছেড়ে সে দুনিয়াতে আসছে একজন মানব রূপে, এখানে বসবাস করতেছে। এবং কি শুধু একমাত্র সাকিবের জন্য সে সমস্ত কিছু ছেড়ে তার জন্য, তার ভালোবাসার টানে এবং তাকে পাওয়ার জন্য সে এখানে এসে এত কিছু করতেছে। সমস্ত কিছু আজকে সব এই রাতটা দেখার জন্যই সমস্ত কিছু ছিল। তো কিছুক্ষণ পর বাইরে থেকে দরজা খটখটানি শব্দ শুনে সে সরে বসলো এবং দেখতে পেল তার প্রিয় সাকিব তার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখে খাটের থেকে এসে তাকে সালাম করলো এবং তাকে নিয়ে বিছানায় চলে গেল এবং দুজনে কিছুক্ষণ কথাবার্তা বললো। কি আর কথাবার্তা বললো, তারা তো তাদের ভালোবাসার এখানে তো পরিচয় পর্ব আর কোনো কিছু নেই। তো এমনি নর্মাল কোনো কিছু কথাবার্তা বলে তাদের কাম তারা করতে লাগলো। এবং সকালবেলা বাইরে থেকে দরজা ধাক্কানো শব্দে সাকিব তখন বিছানা থেকে উঠলো। ওঠার পর বলছে, কে বাইরে, কে ডাকতেছে? তখন বাইরে দেখেছে শান্ত তাকে ডাকতেছে। তখন বললো, কি ব্যাপার তোর, প্রথম ধরে ডাকতেছি তুই এখন উঠতেছিস না? সাকিব বললো, এত সকালে ডাকতেছিস কেন? তখন শান্ত বললো, এত সকাল মানে তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে 10টা পার হয়ে গেছে। তখন ভাবলো এত বেলা পর্যন্ত ঘুমালাম আমি, আসলে বুঝতে পারিনি। তখন শান্ত বললো, হ্যাঁ বুঝতে পারবো কিভাবে, রাত্রে তো বিড়াল মারছো তার জন্য তোমার এরকম হয়েছে, এটা কি আমি বুঝতে পারিনি? তখন বললো, যা শালা, এরকম বলে তাকে তাড়িয়ে দৌড়ানি দিল। এক দৌড়ে সে বাইরে চলে গেল। তো এরকম ভাবে তারা সে তখন তার বউর কাছে গেল। যাওয়ার পর তাকে উঠালো এবং দুজন মিলে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে দেখে লোকজন বাড়িতে একদম ভুন ভুন করছে এবং খাবার যে গন্ধ যেন মোমো করছে। তারপরে খিদা লাগছিল, তখন তারা খাওয়া দাওয়া করলো এবং তারা আত্মীয় স্বজনের সাথে সবাই বউ দেখতে আসছে। তো তখন খাওয়া দাওয়া করে সে আমার বসে রইল, সবাই এসে দেখে গেল এবং বলতেছে, বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। তো অনেক কথাই তখন বললো এবং শান্ত যে সাকিবের শালি আছে তাকে আগে কখনো দেখিনি। তো তাকে দেখে একদম প্রথম দেখাতে তার প্রেমে পড়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে এবং সাকিবের শালিও তাকে পছন্দ করে, দুজনকে পছন্দ করে ফেলে এক দেখাতেই। তো সে সেদিন সেখানেই রইল এবং কথাবার্তা বলার জন্য তাকে আর যেতে দিল না। সেও সেখানে রইল, তাকে খাবার দিল এবং ভালোভাবে কথাবার্তা বলতেছে পটানোর জন্য আর কি। সেরকম আলাপ আয়োজন করতেছে কিভাবে কি করবে। কিন্তু সে তো আর ছেলে কোনো খারাপ না। যদি সাকিব যদি তাদের বাড়ি জামাই, তো সে যদি নিয়ে দেয় তাহলে তো কোনো ব্যাপারই না, সব এমনিতে সমাধান হয়ে যাবে। তো সবাই খাওয়া দাওয়া করার পর সবাই এক জায়গায় বসে গল্প করতেছিল। তখন হুরায়রাপুরি রুমে বসেছিল, তাকে অনেকে দেখতে আসতেছে তার জন্য সে রুমে বসেছিল। আর বাকি সাকিব, শান্ত, শিমুল ওরা সবাই মিলে আর সাকিবের শালিও সেখানে ছিল, আরো কয়েকটা মেয়ে ছিল, সবাই মিলে এক জায়গাতে গল্প করতেছিল। তখন হঠাৎ সাকিব ভাবলো যে না, তাকে ওখানে একা রেখে আসছে, তো আমিও সেখানে যাই। তো সাকিব তখন সেখান থেকে উঠে চলে গেল এবং পিছনে পিছনে শান্ত যেতে চাইছিল, যে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। তখন সাকিবের শালি তখন বললো, আরে আপনি কোথায় যাচ্ছেন? বসুন এখানে, কথা বলি আপনার সঙ্গে।
শান্ত তখন কি বলবেন বলুন, সে তখন মানে মেয়েটি যখন কথা বলতেছিল তখন তার দিকে খালি আর চোখে তাকাচ্ছিল আর মিষ্টি মিষ্টি হাসছিল। এটা দেখে শান্ত বুঝতে পারতেছে যে দেওয়াল মে কুছ কালা হ্যাঁ। তো তখনই একটা কোনো কিছু ছুতা মুতা দিয়ে সে সেখান থেকে চলে গেল, আর মেয়েটি তার পিছনের দিকে তাকিয়ে রইল যাওয়ার দিকে। তো তখন তার সঙ্গে আবার গিয়ে দেখা হলো, তখন বলল, আচ্ছা আপনি কি কম কথা বলেন নাকি এরকম মেয়ে মানুষের মতন শরম পাচ্ছেন কেন, আমাকে দেখে লজ্জা করে? সে তখন বললো আর না। তখন বলল, আপনি কি কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? এরকম নানান কথা বলতে থাকলো। তখন বললো, আপনি এত ফাজিল কেন, এত কথা বলেন কেন? হ্যাঁ। তখন মেয়েটি বললো, আপনি আমার সঙ্গে মিশেন, আমি কি দেখছেন ফাজিলের, আরও কিছু দেখতে পারবেন। তো সে তখন বললো, না আমি কাউকে পছন্দ করি না, আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। সেটা বলে সেখান থেকে আবার চলে গেল। তখন সাকিবের শালিকে তখন ভাবতেছিল, তুমি খালি আমার চোখের সামনে থেকে খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ না, এটার ব্যবস্থা আমি নেব, দাঁড়াও। তো খাওয়ার টাইমেও দুষ্টুমি, ঘোরার টাইমে দুষ্টুমি, কাজ করতেছিল। তখন মেয়েটি তার সামনে চেয়ারে বসে তার সঙ্গে কথা বলতে চাইতেছিল। খাওয়ার টাইমে তার উল্টো দিকে বসে তার পায়ের মধ্যে খোঁচা ছিল, এরকম ভাবে মেয়েটি তার সঙ্গে দুষ্টুমি করতেছিল। এরকম দেখে শান্তর ভালো লাগছিল, আবার অল্প একটু বিরক্ত বিরক্ত লাগছিল। তো অনেক বাড়াবাড়ি করার মেয়েটা হঠাৎ তাকে চোখ মেরে দেয়, সেটা দেখে শান্ত একদম রাগীভাবে তার দিকে তাকায়। তো এইদিকে যখন সবাই ঘুমাচ্ছিল তখনকার হঠাৎ করে তাদের হুরায়রা এবং সাকিবের রুমের জানালা দিকে একটা শব্দ আসে। শব্দ শুনে হুরায়রা লাফ দিয়ে উঠে দেখে যে বিলকিস তার সঙ্গে দেখা করতে আসছে। তখন বললো, হঠাৎ করে তুই এখন এখানে আসছিস কেন? সাকিব জেগে যাবে এবং বুঝতে পারবে। তখন বললো, তাকে কানের মধ্যে এখন মাইক বাজালেও সে আর উঠবে না, কারণ তাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো তখন বললো, কি ব্যাপার, তুই কি জন্য আসছিস এত রাতে, সেটা বল আমাকে। সে তখন বললো যে এরকম ঘটনা, আমি শান্তকে ভালোবেসে ফেলছি এবং আমার তাকে অনেক পছন্দ। সে তখন বললো, কি বলছিস, আমি তো কিছু বুঝতে পারতেছি না। সে তখন বললো, আর কোনো কিছু বোঝার নেই, কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো তোর যে বোন, মানে তুই যার দেহতে আছিস, তার যে বোন, সে শান্তকে ভালোবাসে। এখন আমি কি করব, আমিও তো তাকে ভালোবাসি। তখন বললো, আরে এটা তুই বুঝতে পারতেছিস না, আমি তো ওকে মাধ্যম বানিয়ে সাকিবকে যেরকম বিয়ে করছি, তুইও এখন আমার বোনকে এরকম ব্যবহার করে তুইও শান্তকে বিয়ে করে ফেল, তাই তো সমস্যা। তো সেটা বললো যে আরে তোর তো মানুষের মধ্যে বুদ্ধি হয়ে গেছে দেখা যায় এখন। সে তখন এটা বলে হেসে দিল এবং তার পরবর্তীতে সেও সেই রকম কামটাই করলো এবং এখন পর্যন্ত তারা সুখে শান্তিতে সংসার করতে আসে। এবং কি শান্তর সঙ্গে বিলকিস পরীরও বিয়ে হয়, মানে তার বোনের মাধ্যমে। সেরকম ভাবে দুই বান্ধবী, দুই বন্ধুর কাছে সেরকম ভাবে এখন পর্যন্ত সংসার করে যাচ্ছে এবং তারা অপেক্ষার প্রহর গুনতেছে যে পৃথিবীতে যখন তাদের আপনজন কেউ থাকবে না, তখন মানে তার বাবা মা যখন থাকবে না, তাদেরকে নিয়ে তারা চলে যাবে, সেটার জন্য তারা অপেক্ষার প্রহর গুনতেছে কবে সেই আসবে সেই মুহূর্ত। তো মোটামুটি এক বছর কাটিয়ে ফেললো এবং কি সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলতেছে। সবার অনেক এখন সুখে শান্তিতে বসবাস করতেছে, আর তাদের কোনো এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, ভালোভাবেই দুই বন্ধুর কাছে দুই বান্ধবী সংসার করতেছে এবং তারা ইচ্ছে মতো জমিয়ে সংসার করতেছে। এবং এটার হয়তো পরবর্তী পার্টটা নিয়ে আসতে পারে, যদি আপনারা চান তো কমেন্ট করুন। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি গল্পটা অনেক ভালো লাগছে। এবং যদি পরবর্তী পার্ট চান কীভাবে তারা 3 লোকে যায়, মানে তাদেরকে নিয়ে পরিলোকে চলে যায় এবং ওখানে গিয়ে কি হয় না হয়, তাদের সন্তান আদি কীরকমভাবে কি হয়, সমস্ত কিছু শুনতে পারবেন যদি সে পার্ট
এর পরবর্তী পার্ট যদি আপনারা চান তো নিয়ে আসবো, আর যদি না চান তো নিয়ে আসবো না। আশা করি যদি আপনাদের গল্প ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন যে নেক্সট পার্ট দিন, তো আমি এটা সিরিজ 3 নিয়ে আসবো। তো এতক্ষণ পর্যন্ত যারা গল্পটা শুনছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে বা এই গল্পের তৃতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো এখন আসি, আল্লাহ হাফেজ।